জান্নাতের মনটা আজকে অনেক ভালো। এত বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করার পর সে কাউকে পেয়েছে যাকে ও নিজের কেউ বলতে পারবে, যার সাথে সুখ দুঃখের সকল কথা ভাগাভাগি করে নিতে পারবে। এসব ভাবতে ভাবতে ও ওর রুমে চলে এলো। মায়ের ছবি বের করে সেটার দিকে তাকিয়ে বলে, জানো মা, এখন আমার জীবনে এমন কেউ এসেছে যে শুধুমাত্র আমার সুখ চায়। কেন জানি তাকে দেখলে খুব আপন মনে হয় আমার। সে বলেছে আমার চোখে পানি দেখলে নাকি ওর কষ্ট হয়, খারাপ লাগে। শুনেছি ও অনেক খারাপ, বেআইনি কাজ করে। তবে সেটা শুধুমাত্র খারাপ লোকেদের সাথে, ভালো মানুষের কোনো ক্ষতিই সে করে না। জান্নাত ওর মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলছিল। ঠিক তখনই ও হঠাৎ ওর পিঠে খুব গরম কিছু অনুভব করলো। এমন গরম যেটা তোর কলিজা পর্যন্ত কেঁপে উঠল। এতটা কষ্ট হচ্ছে যেন কেউ টেনে ওর শরীর থেকে ওর জানটাই বের করে নিচ্ছে। জান্নাত ও মাগো বলে চিৎকার করে কান্না করে দেয়। পেছনে আমেনা বেগম একটা গরম চামচ জান্নাতের পিঠে চেপে ধরে আছে। জান্নাত যন্ত্রণায় যেন ছটফট করছে, আর আমেনা বেগম একের পর এক ছ্যাঁক দিয়েই যাচ্ছে। আমেনা বেগম চোখ বড় বড় করে ডাইনিদের মতো হেসে বলে, তোকে বলেছিলাম না আমার সাথে কখনো তর্ক করবি না, করলে এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। জান্নাত অনেক কষ্টে বলার চেষ্টা করে, মামি, দয়া করো, আমাকে ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে আমার। ব্যাস এটুকুই। জান্নাত আর কিছুই বলতে পারল না। ওর চোখ দুটো আস্তে আস্তে ভারী হয়ে এলো। অন্ধকার নেমে এলো চারদিকে। মনের এক কোণে নিজেই নিজেকে বলতে থাকে, এটাই কি সেই যন্ত্রণা যাকে মৃত্যুর যন্ত্রণা বলে? জান্নাতের হাত থেকে ওর মায়ের ছবিটা ছাড়িয়ে নিচে পড়ে যায়। জান্নাতের চিৎকার শুনে রুমের দিকে দৌড়ে চলে এলো আরমান আহমেদ আর ফৌজিয়া। ওরা এসে দেখে আমেনা বেগম অমানবিক এক পশুর মতো করে জান্নাতের দিকে হাসছে। ওনার হাতে এখন গরম লাল হয়ে থাকা চামচটা রয়েছে। জান্নাত নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই চোখ যায় জান্নাতের পিঠের দিকে, যেটা দেখে তাড়াতাড়ি ফৌজিয়া চলে গেল জান্নাতের কাছে। আর দেখে বোঝার বাকি রইল না কি হয়েছে। জান্নাতের পিঠে অনেক জায়গায় গরম চামচের ছ্যাঁকা লাগার কারণে চামড়া পুড়ে গেছে। রক্ত এক ধরনের পানি একসাথে মিশে বের হচ্ছে। আরমান আহমেদ অনেকটা রাগ নিয়ে ওনার স্ত্রীর দিকে তাকায়। ছি আমেনা, ছি, তুমি যে খারাপ এটা আমি জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর দয়াহীন মানুষ এটা আমার জানা ছিল না। তোমারও তো একটা মেয়ে আছে, তুমিও তো মা। তোমার মেয়ের বয়স জান্নাতের সাথে একটা এতিম বাচ্চার সাথে এমনটা করতে তোমার হাত একটুও কাঁপলো না? আমেনা বেগমের মুখে কোনো অনুতাপ নেই। উনি মুখ ভেঙচিয়ে বলে, যা করেছি বেশ করেছি। ছি মা, তোমাকে তো আমার মা বলতেও ঘৃণা করছে। আমেনা বেগম ফৌজিয়ার দিকে চোখ পাকিয়ে বলে, বেশি বুঝতে শিখে গেছিস তাই না? আমেনা বেগমের কথা শেষ হতে আরমান আহমেদ কষে একটা চড় বসিয়ে দেয় ওনার গালে। খুব ভুল করে ফেলেছেন, এই চোরটা আমার আরও আগে মারা উচিত ছিল। তবে আজ তুই ভালোভাবে শুনে রাখ, যদি আজকে জান্নাতের কিছু হয় এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। বাবা, তাড়াতাড়ি জান্নাতকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরমান আহমেদ কোলে তুলে নিল জান্নাতকে। নিজেদের গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আকাশ বিছানায় শুয়ে আজকের কথা ভাবছে। মেয়েটা নিজের হাতে আজ ওকে খাইয়ে দিয়েছে, ভালোভাবে কথাও বলেছে ওর সাথে। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠল। রিসিভ করে বলে, হ্যাঁ বল, ওদিকের কি খবর? সব কিছু ঠিক আছে তো? ভাই, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ওরা ভাবিকে কোথাও নিয়ে যাচ্ছে, দেখে মনে হলো ভাবি খুব অসুস্থ। লোকটা আকাশেরই লোক। ওর কাজ জান্নাতের বাড়ির ওপর সব সময় নজর রাখা। এটা শুনতে আকাশ শোয়া থেকে উঠে দাঁড়ালো। অনেকটা উত্তেজিত হয়ে বলে, কি বলি? আচ্ছা ঠিক আছে, তুই ফলো করতে থাক, আমি আসছি। আকাশের মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগে তো ঠিক ছিল, তাহলে এখন হঠাৎ করে কি হলো? আকাশ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো আর দেখে সোফায় জাবির বসে আছে, আর ওর কোলের মধ্যে যারা। যারা হচ্ছে জাবিরের একমাত্র সিরিয়াস রিলেশন, যাকে ও সত্যি মন থেকেই ভালোবাসে। আকাশকে দেখতে ওরা দুজন সরে দুই কোণায় চলে যায়। জাবির নিজেকে সামলিয়ে হেসে বলে, কিরে আকাশ, তুই কি কোথাও যাচ্ছিস? আকাশ ওকে কিছু বলে না, সেখান থেকে চলে আসতে থাকে। তখন জাবির বলে, আরে তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, দাঁড়া
আমিও তোর সাথে আসছি। ততক্ষণে আকাশ সেখান থেকে চলে এসেছে আর জাবির হা হয়ে দরজার দিকেই তাকিয়ে আছে। হসপিটালে আরমান আহমেদ জান্নাতকে কোলে নিয়ে ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে থাকে। ফৌজিয়া ওনার পেছনেই আছে। তখন একজন ডাক্তার ওদের কাছে এসে জান্নাতকে দেখে অবাক হয়ে বলে, আরে উনি তো কিছুক্ষণ আগে এখানেই ছিল মিস্টার আকাশ সাহেবের সাথে। কি হয়েছে ওনার? জান্নাতকে নিয়ে আগে একটা বেডে শুয়ে দেয় আর পরে চিকিৎসা করতে থাকে। কিছু সময় পরে বলে, উনি আসলে খুব দুর্বল, তাছাড়া পিঠের গভীর ক্ষত ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, তাই চিন্তার কারণ নেই। এটা শুনতেই যেন আরমান আহমেদ আর ফৌজিয়া জান ফিরে পেল। ওরা যখন পিছনে ফিরল তখন দেখলো ওদের পেছনে আকাশ দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে ও, যেন চোখ দুটোর থেকে গরম লাভা বের হচ্ছে, আর ওর বাম হাতে পিস্তল ধরা। যেটা দেখে আরমান ফৌজিয়া দুজনেই ভয় পেয়ে গেল। ওদের তো মনেই ছিল না খুব শীঘ্রই জান্নাতের নতুন একটা পরিচয় হতে যাচ্ছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, কি করে হলো এমন? ওর এমন অবস্থা কি করেছে? ওরা দুজন কোনো কথা বলছে না, আর বলবেটাই বা কী করে? এত কাছ থেকে পিস্তল দেখে ওদের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। কি জিজ্ঞাসা করেছে কানে যাচ্ছে না? আকাশ অনেকটা চিৎকার করে এটা বলে, যেটা শুনে সেখানে সব কিছু যেন কেঁপে ওঠে। ফৌজিয়া আকাশকে সব কিছু বলে দিল, কি করে কি ঘটেছে সব। এসব কিছু শুনতেই আকাশের রাগের মাত্রা আরও বেড়ে গেল, কিন্তু হঠাৎ কিছু একটা ভাবতেই যেন শান্ত হয়ে যায়। একটু সময় নিয়ে শান্ত হয়ে বলে, আপনারা এখন বাড়ি চলে যান, ওর কাছে আমি আছি। আপনারা না গেলে আমাকেই এখান থেকে চলে যেতে হবে, আর আমি গেলে হয়তো আপনার স্ত্রী আর বাঁচবে না। রাগ কন্ট্রোল না করতে পেরে নিশ্চিত আমি ওনাকে মেরে ফেলবো। আরমান আর ফৌজিয়া আকাশের দিকে তাকিয়ে রইল, যেন ওরা কিছু বুঝতে পারছে না আকাশ কি বলছে। আপনাদের অনেক ধন্যবাদ এতদিন ওর এত খেয়াল রাখার জন্য। আজকের পর থেকে আমি ওর খেয়াল রাখবো, কোনো ক্ষতি হতে দেব না ওর। আরমান আহমেদ বলে, আসলে তোমাদের আকাশ ওনাকে চুপ করিয়ে দিয়ে বলে, ও হ্যাঁ, আর একটা কথা, জান্নাত সুস্থ হয়ে গেলে আমি ওকে আমার সাথে আমার বাড়িতেই নিয়ে যাব। আমেনা বেগম সোফায় বসে আছে। তখন আরমান আহমেদ ও ফৌজিয়া বাড়ি ফিরল, তবে কেউ আমেনা বেগমের দিকে তাকালো না। দুজন সোজা নিজেদের ঘরে চলে গেল। আমেনা বেগমও উঠে ঘরে চলে এলো, আর এসে দেখে আরমান আহমেদ বালিশ কম্বল নিয়ে রুম থেকে বাইরে চলে যাচ্ছে। আমেনা বেগম অবাক হয়ে বলে, যেখানেই যাই তাতে তোমার কি? আমি তোমার মতো একটা নির্দয় মানুষের সাথে একসাথে এক রুমে থাকতে পারবো না। আরমান আহমেদ ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর আমেনা বেগম দরজার কাছে দাঁড়িয়ে আরমান আহমেদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। জান্নাতের মাত্রই হুঁশ ফেরে। পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই দেখে ওর হাতের উপর মাথা দিয়ে কেউ একজন ঘুমিয়ে আছে। চেহারাটা দেখতেই অনেকটা অবাক হয়ে যায়, কারণ আকাশ ওর হাত ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপরে এসে পড়েছে ওর। জান্নাত মনে মনে ভাবতে থাকে এটা হয়তো কোনো স্বপ্ন হবে। আশেপাশে তাকাতেই দেখে এটা হসপিটালের কোনো রুম হবে। তখনই ওর মনে পড়ল গতকাল রাতের ভয়াবহ ঘটনার কথা। ওর মামি কি করেছে ওর সাথে। এটা ভাবতেই যেন জান্নাতের চোখ কেমন ভরে এলো। জান্নাতের একটু নড়াচড়ায় আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম চোখে জান্নাতের দিকে তাকিয়ে দেখে বিনা শব্দে কান্না করছে। এটা দেখে আকাশ জলদি উঠে বসে। ঘুমটা যেন এক নিমেষে পালিয়ে গেছে। ও জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আবার কান্না করছো কেন? কি হয়েছে তোমার? জান্নাত মাথা নাড়িয়ে কিছু না বলে। জান্নাত আকাশকে কিছু না বললেও ও ঠিক বুঝতে পেরেছে যে ওর মনে কি চলছে। আকাশ ওর দু গাল ধরে মুচকি হেসে বলে, আর কান্না করো না, আমাকে একটু সময় দাও, আমি আমি খুব জলদি সব কিছু ঠিক করে দেব। সরি, আমরা আর আপনাকে সময় দিতে পারবো না। ব্যাংক থেকে দেওয়া লাস্ট ডেট অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই 3 দিনের মধ্যে যদি টাকাগুলো জমা দিতে না পারেন তাহলে আমরা আপনার সব কিছু নিলাম করতে বাধ্য হব। ব্যাংকের ম্যানেজার আকরাম খানকে এটা বলল। আকরাম খান কি করবে কিছুই বুঝতে পারছে না। লোন নিয়েছিল, সেটা সময় মতো শোধ করতে পারেনি। ব্যাংক থেকে অনেকবার ওনাকে নোটিশ পাঠানো হয়েছে। আকরাম খান বলে, প্লিজ স্যার, আমায় আর কিছুদিন সময় দিন, আমি সত্যি সব টাকা দিয়ে দেব। সরি মিস্টার আকরাম খান, এটা ওপর থেকে অর্ডার এসেছে। আমরা তো শুধু চাকরি করি, এখানে আপনাকে সময় দেওয়ার ক্ষমতাটা আমার নেই।
ব্যাংক থেকে বেরিয়ে আসতে একজন মহিলা আকরাম খানের দিকে এগিয়ে আসে। উনি ওনার স্ত্রী। কি বললেন উনি? কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? আকরাম খান মাথা নাড়িয়ে না বলে। তাহলে এখন আমাদের কি হবে? 3 দিনের মধ্যে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? 3 দিন পর। কদিন আকাশ জান্নাতের অনেক কেয়ার করেছে, সব সময় ওর সাথেই থেকেছে। এতে জান্নাত একটু হলেও বুঝতে পেরেছে আকাশ ওকে কতটা ভালোবাসে। আজ জান্নাতকে রিলিজ দেওয়া হবে, তাই সকাল সকাল ফৌজিয়া আর অভ্র এসেছে জান্নাতকে দেখতে হসপিটালে। অভ্র হচ্ছে ফৌজিয়ার হবু জামাই। এর মধ্যে প্রতিদিনই আরমান আহমেদ এসে জান্নাতের সাথে দেখা করেছে, মন খুলে কথাও বলেছে। এখন কেমন আছিস? শরীর ঠিক লাগছে তো? জান্নাত মাথা নাড়িয়ে বলে, আপু, এখন একটু ভালো আছি। আর তুমি কেমন আছো? ফৌজিয়া ঠোঁট ফুলিয়ে বলে, ভালো আছি, তবে তোরে খুব মিস করি রে। এই যে আমি কিন্তু আমারই মিস করি। ফৌজিয়ার পেছন থেকে অভ্র এটা বলে ওঠে। জান্নাত ওনাকে দেখে হালকা হেসে বলে, আরে অভ্র ভাইয়া, আপনি কেমন আছেন? আসি, তোমার বোন যেমনটা রেখেছে ঠিক তেমনই আছি। এটা বলে উনি ফৌজিয়ার দিকে তাকালো। ফৌজিয়া চোখ পাকিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। অভ্র হেসে আকাশের দিকে তাকায়। ও চেয়ারে বসে কে কি করছে সেটাই দেখছে। আচ্ছা, এনার সাথে আমার পরিচয় করিয়ে দিবা না? জান্নাত অনেকটা খুশি হয়ে বলে, ও হ্যাঁ, ইনি হচ্ছে। ব্যাস এটুকু বলেও থেমে যায়। ঠিক কী বলবে ভেবে পাচ্ছে না, তবে এই কথাটা বলতে যে সে একটু লজ্জা পাচ্ছে সেটাও চেহারায় ফুটে উঠেছে। অভ্র হেসে ওঠে। আচ্ছা থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। তখনই আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা, আমি দেখি জান্নাত কি কখন রিলিজ দেয়। আর অভ্র, তুই আয় আমার সাথে। অভ্র মুচকি হেসে বলে, চলো। এদের দুজনকে এমন করে কথা বলতে দেখে জান্নাত ফৌজিয়া দুজনই অনেকটা অবাক হয়। ওরা দুজন একসাথে বেরিয়ে গেল। ফৌজিয়া দরজার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপু, অভ্র ভাইয়াও কি মাফিয়া? ফৌজিয়া অবাক হয়ে বলে, না, ও তো ডাক্তার। তবে ওরা এমনভাবে কথা বললো যেন ওরা দুজন দুজনকে খুব ভালো করেই চেনে। কিছু সময় আকাশ আর অভ্র রুমে এসে দেখে দুবোন গল্প করছে। জান্নাত, রেডি হয়ে নাও, আমরা এখন এখান থেকে যাব। তোমার রিলিজ হয়ে গেছে। চলে যাওয়ার কথা শুনে জান্নাতের ভেতরটা কেমন ধক করে উঠল। বাড়ি গেলে সেই মামির সামনে আবার দাঁড়াতে হবে, কত কথা শোনাবে, এটা ভেবে জান্নাতের মুখটা কালো হয়ে গেল। ফৌজিয়া অভ্রকে একটু পাশে নিয়ে জিজ্ঞেস করে, তুমি ওনাকে চেনো কি করে? অভ্র একটু হেসে ফৌজিয়ার গাল দুটো ধরে বলে, তোমাকে বলতাম না যে আমার বন্ধুরা খুব ভয়ানক? কখনো তো বিশ্বাস করনি, এখন নিশ্চোখে দেখো। আকাশ আমার বন্ধু, লন্ডনে আমরা একসাথে পড়ালেখা করতাম। তাছাড়া ও যে জান্নাতকে পছন্দ করতো সেটা আমি আগে থেকেই জানতাম। আকাশ জান্নাতকে এনে গাড়িতে বসালো আর ওরা দুজন অন্য গাড়িতে। জান্নাত বলে, ওরা আমাদের সাথে আসবে না। আকাশ কোনো কথার উত্তর দিল না। গাড়ি আজও নিজেই চালাচ্ছে। আপনি কি অভ্র ভাইয়াকে আগে থেকে চেনেন? আকাশ এবারে চুপ করে রইল। জান্নাত খেয়াল করলো যে এটা ওদের বাড়ির রাস্তাটা না, এটা তো অন্য কোনো রাস্তা। কিছুক্ষণ পর গাড়িটা বড় একটা গেটের সামনে চলে আসলো। গেট দিয়ে ভেতরে ঢুকতে জান্নাত হা হয়ে যায় আর মনে মনে বলে, এটা কোন জায়গা? এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? বাড়ির সামনে ফুল বাগান, আবার একটা দোলনাও আছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আকাশ গাড়ি থেকে বের হয়ে জান্নাতকে বের করলো আর বলল, ওয়েলকাম হোম। জান্নাত অবাক হয়ে বলে, হোম মানে? এটা কার বাড়ি? আজ থেকে এটা তোমার বাড়ি, এখন থেকে তুমি এখানেই থাকবে। আকাশ জান্নাতের হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে আসতেই জারা সেখানে চলে আসে। হেসে বলে, হাই জান্নাত, তুমি এখন কেমন আছো? আমি জারা। জান্নাত জারার দিকে তাকিয়ে ভাবছে মেয়েটা ওকে কি করেছে না। আমি ভালো আছি। আরে ভাবি, চলে এসেছো তোমরা? জাবির সেখানে আস্তে আস্তে এটা বলে। জান্নাত পাশে আকাশের দিকে তাকালো, কিন্তু সে কোথায়? মাত্রই তো পাশেই দাঁড়িয়েছিল। কিছু সময় পর বড় একটা লাগেজ নিয়ে আকাশ সেখানে এলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। জান্নাত আর জারার সাথে অনেক হেসেছে। আকাশ তো শুধুমাত্র এটাই চেয়েছিল, আর সব সময় চায়
যেন জান্নাতের মুখে সবসময় এমন হাসি থাকুক। যারা জান্নাতকে নিয়ে গেল ওকেও রুম দেখিয়ে দিতে। রুমটা অনেক সুন্দর, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে রুমের চারিদিকে জান্নাতের অনেক ছবি লাগানো। যারা বলে, আজ থেকে এটা তোমার রুম। আকাশ ভাইয়ের অনেক পছন্দের রুম এটা, উনি নিজ হাতে তোমার রুমটা সাজিয়েছে। জান্নাত রুমটা দেখছে, বেশ সাজানো গোছানো আছে রুমটা। হঠাৎ জান্নাতের চোখ গেল টেবিলের উপর রাখা কাগজের দিকে। জান্নাত কাগজটা খুলে দেখলো, তাতে লেখা, হ্যাপি বার্থডে মাই মায়াবতী। কি বার্থডে গিফট চাই? সামনে তাকাও। লেখাটা পড়ে জান্নাত সামনে তাকায়। যারা সামনের দেওয়ালের উপর থেকে কাপড়টা সরালো, তখন জান্নাত যেটা দেখলো সেটা দেখেও ও আর চোখের পানি ধরে রাখতে পারলো না, কারণ সেখানে দেওয়ালে ওর মায়ের ছবিটা বড় করে বাঁধানো। জান্নাত সেখানে আর এক সেকেন্ড দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে বাইরের ড্রয়িং রুমে আসেও, কিন্তু ওখানে কেউ নেই। দেখে যারাও ওর পেছন পেছন সেখানেই চলে এসেছে। উনি কোথায়? যারা হেসে বলে, ছাদে, আর ছাদে ওদিক দিয়ে যেতে হয়। যারার কথা শেষ হতে জান্নাত ছুটে চলল ছাদের দিকে। জান্নাত ছাদে গিয়ে দেখে আকাশ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে। ছাদের কোনায় টিপ টিপ করে একটু জ্বলছে, আর সেখানেই আকাশ দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কারো জোরে নিঃশ্বাসের শব্দ শুনে আকাশ পেছন ফিরে তাকায় আর জান্নাতকে দেখতে পায়। জান্নাত আকাশের দিকে এগিয়ে আসছে, এটা দেখে আকাশ বলে, জান্নাত তুমি? হঠাৎ জান্নাত আকাশের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এতে আকাশের কথা বন্ধ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, এটা আমার জীবনের সবথেকে বড় গিফট। আরে পাগলি ছাড়ো, সবাই দেখছে তো। ঠিক তখনই সম্পূর্ণ ছাদটা আলোতে আলোকিত হয়ে গেল। পেছন থেকে অনেকে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে জান্নাত। জান্নাত পিছন ফিরে দেখলো আরমান আহমেদ, ফৌজিয়া, অব্র, জাবির, যারা, আশিক, মিম সবাই দাঁড়িয়ে আছে এবং উইশ করছে। ওদের দেখে জান্নাত তাড়াতাড়ি আকাশকে ছেড়ে দিল, কিছুটা দূরে সরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়ালো। কেক কাটা হলো, সবাই মজা করছে। এমন সময় আকাশের মোবাইলে একটা কল এলো। সেটা রিসিভ করতে ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে আকাশ হেসে উঠল। কল কেটে দিয়ে হেসে মনে মনে বলতে থাকে, আজকের দিনটা সত্যিই আমার জন্য অনেক খুশি। তোমাকে আমি ধ্বংস করে দেবো আকরাম খান। খুব সকালে জান্নাতের ঘুম ভেঙে যায়। অজু করে আলমারি থেকে জায়নামাজের পাটি বের করে নামাজ পড়ে নেয়। কালকে রাতেই সবাই বাড়িতে চলে গিয়েছে। সবাইকে থাকার জন্য জান্নাত অনেক অনুরোধ করেছিল। বাড়িতে এখন শুধু জান্নাত, আকাশ, জাবির আর যারা, আশিক আছে ওর নিজের বাড়িতে। নামাজ শেষে জান্নাত নিচে কিচেনের দিকে আসলো, উদ্দেশ্য সবার জন্য নাস্তা বানানো। কিন্তু সেখানে আসতেই দেখে আগে থেকেই কাজের লোকেরা সকল নাস্তা বানাচ্ছে, তবে সেগুলো কিছুই জান্নাত চেনেই না। এই বাড়িতে দুজন কাজের লোক আছে, একজন পুরুষ ও একজন নারী, আর ওরা স্বামী স্ত্রী এখানেই থাকে। জান্নাতকে কিচেনে দেখে কাজের লোক দুজন অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি এখানে? আপনি গিয়ে চেয়ারে বসেন, স্যার দেখলে রাগ করবে। জান্নাত বলে, আরে ম্যাডাম, কাকে বলছেন? আমাকে নাম ধরেই ডাকবেন। আমার নাম জান্নাত। তাছাড়া আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আপনি না বলেই তুমি করে বলবেন, এটাই ভালো হবে। কাজের লোক দুজন দুজনের মুখের দিকে তাকায় আর জান্নাতকে বলে, এটা কি করে হয়? আপনি আমাদের ম্যাডাম। জান্নাত একটু ভেবে বলে, আচ্ছা আমি আপনাদের ম্যাডাম, তাই না? তাহলে আমি যেটা বলবো আপনারা তো সেটাই শুনবেন, করবেন, তাই না? ওরা দুজন মাথা নাড়ালো। ঠিক আছে, তাহলে আমি হুকুম করলাম, আজ থেকে আপনারা আমাকে জান্নাত বলে ডাকবেন আর তুমি করে বলবে, ঠিক আছে? এটুকু বলে জান্নাত হাসতে থাকে। মহিলা লোকটি এগিয়ে এসে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাদের স্যার যেমন তুমিও ঠিক তেমন মা, উনি নিজের জন্য একদম ঠিক মানুষটাকে পছন্দ করেছে। দোয়া করি সুখে থাকো। জান্নাত নিজের ওড়না বাঁধতে বাঁধতে বলে, ঠিক আছে, এখন তোমরা সরো আর নাস্তাটা আমাকে বানাতে দাও। আরে না, আমরা তোমাকে এটা করতে দিতে পারি না। তাছাড়া নাস্তা তো আমরা বানাচ্ছি, আর স্যার দেখলে যদি কিছু বলে? আমি আছি তো, আর এটা আমার হুকুম, তাই তোমরা সরো আর আমাকে করতে দাও। জান্নাতের জোড়াজুড়িতে ওরা দুজন হার মানল। জান্নাত সবার জন্য নাস্তা বানাচ্ছে আর ওরা দুজন ওকে হেল্প করছে। বিন্দু বিন্দু পানির ছিটে আকাশের মুখের উপর পড়তেই ওর ঘুম ভেঙে যায়।
চোখ খুলে সামনে তাকাতেই দেখে জান্নাত শাড়ি পরে হাতে কফি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভেজা, মনে হচ্ছে মাত্রই গোসল করে এসেছে। পুরোটা যেন বউ বউ লাগছে ওকে। এই যে সাহেব, উঠুন এবার। কয়টা বাজে সেটার কি ঠিক আছে? অফিসে যেতে হবে তো। আকাশ জান্নাতের হাত থেকে কফির কাপটা নিয়ে পাশে টেবিলের উপর রেখে ওর হাত ধরে টেনে ওকে নিজের কোলের ভিতরে আনে। কি আছে তোমার মাঝে বলো তো? কেন আমি দিনে দিনে তোমাতে এত আসক্ত হয়ে পড়ছি? তুমি আমার এমন একটা অভ্যেস হয়ে যাচ্ছ যেটা আমি সারা জীবন খুব যত্ন করে ধরে রাখতে চাই। জান্নাত দরজা খুলে আকাশের রুমে আসে। আকাশ স্বপ্নে জান্নাতের সাথে এসব করছে। জান্নাতের হাতে একটা চায়ের কাপ। কাজের লোকেরা বলেছিল আকাশ চা খায় না, তারপরেও জান্নাত চা নিয়েই আসলো। কিন্তু রুমে এসে দেখে রুমটা এখনো অন্ধকার, জানালা পর্দা দেওয়া। জান্নাত চায়ের কাপটা টেবিলের ওপর রেখে গিয়ে জানলার পর্দা সরালো আর পেছনে ফিরে আকাশের দিকে তাকালো। আকাশ ঘুমের ঘোরে কিছু সময় পরপর হাসছে। জান্নাত প্রথমে একটু অবাক হলেও ওর কেন জানি আকাশকে এভাবে দেখতে ভালোই লাগছে। জান্নাত হঠাৎ খেয়াল করে আকাশ কেমন করছে, যেন ও খুব ভয় পাচ্ছে। আকাশ ঘুমের ঘোরে বলতে থাকে, না না, তোমরা এমনটা করো না। আমার আমার আম্মুকে ছেড়ে দাও, মেরো না। জান্নাত আকাশকে এমন করতে দেখে ওকে ধরে ঝাঁকি দিয়ে বলতে থাকে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে দেখুন, আমি এখানে আছি, ভয় নেই। তখনই আকাশের ঘুম ভেঙে যায় আর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ এমনটা হওয়াতে জান্নাত অনেকটা অবাক হয়ে যায়, তবে নিজেকে সামলে আকাশের পিঠে হাত বুলিয়ে বলে, কিছু হয়নি, সব ঠিক আছে। আপনি স্বপ্ন দেখছিলেন। আকাশ জান্নাতকে ছেড়ে দেয়, তবে ওর চোখে মুখে এখনও ভয়ের ছাপ দেখা যাচ্ছে, যেটা দেখে জান্নাত অনেকটা অবাক হয়। নিজের জামা কাপড় ঠিক করে টেবিলের উপর থেকে চায়ের কাপটা এনে আকাশের দিকে ধরে। চাটা খেয়ে নিন, ভালো লাগবে। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে চোখ বড় বড় করে জান্নাতের দিকে তাকিয়ে পড়ে। ছোটবেলায় কেউ একজন ওকে এমন স্বাদের চা বানিয়েই খাইয়েছিল, যেটা আকাশের অনেক ভালো করেই মনে আছে। আকাশের এভাবে তাকানো দেখে জান্নাত ভাবে হয়তো চাটা ভালো হয়নি। ও বলে, চাটা কি ভালো হয়নি? আকাশ লম্বা একটা নিঃশ্বাস নিয়ে মুচকি হেসে বলে, শুধু ভালো না, অনেক ভালো হয়েছে। পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। এটা শুনে অনেক খুশি হয়, যেন ওর মনে হচ্ছে যে ও বড় কিছু জয় করে ফেলেছে। জান্নাতের মুখে হাসি ফোটে। জান্নাতকে এভাবে হাসতে দেখে আকাশ ওর অনেক কাছে চলে আসে। জান্নাত কিছু করবে তার আগেই হঠাৎই ও জান্নাতের গালে একটা চুমু দিয়ে দেয়। এত সুন্দর চা খাওয়ানোর জন্য ছোট্ট একটা গিফট এটা বলতেই আকাশ ওয়াশরুমে চলে যায়। জান্নাত যেন শক্ত হয়ে গেছে, মুখের হাসিটা যেন এক মুহূর্তেই গায়েব হয়ে গেছে। মাত্র কি হয়েছে ওর সাথে ভাবতে যেন কেমন কেমন লাগছে, শরীরটা কেমন গরম হয়ে গেছে ওর। যখন আকাশ ওর কাছে এসে দাঁড়িয়েছিল তখন ওর ভিতরে এক অন্যরকম ফিলিংস হয়েছিল। আকাশ ফ্রেশ হয়ে নিজে খাবার টেবিলের কাছে আসলো আর এসেই অবাক। এসব খাবার ও কাজের লোকদের দিকে তাকাতেই জান্নাত পাশ থেকে বলে ওঠে, ওদের কোনো দোষ নেই, সব কিছু আমি করেছি। আকাশ জান্নাতের দিকে তাকাতেই দেখে ও কেমন করুণ মুখ করে ওর দিকেই তাকিয়ে আছে। টেবিলে বসে থাকা জাবির বলে, ভাবি, ও খাক আর না খাক, আগে আমাকে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। এই তুমি সারাদিন এমন খাই খাই করো কেন? হ্যাঁ না, অনেকদিন এইসব খাই, রুটি ভাজি সাথে তরকারি, ডাল ডিম ভাজিও আছে। দেখি তো মুখে পানি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, মন ভরে খাও, সবাইকে দাও। এবার জান্নাতের মুখে হাসি ফুটল। ও যেন এটারই অপেক্ষা করছিল। সবাই অনেক তৃপ্তি করে খাচ্ছে। প্রথমে জান্নাত সবার সাথে না বসলেও পরে সবার জোড়াজুড়িতে সবার সাথে খেয়ে নিল। খেয়ে আকাশ নিজের রুমে চলে এলো। বিছানায় বসে জান্নাতের মামির কথা চিন্তা করতে লাগলো। ও সব চিন্তা করতে করতে আকাশের সেই গতকাল রাতের কথা মনে পড়ে গেল। জান্নাত তখন কি মনে করে আকাশের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখে আকাশ চেয়ারে বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে ওর, যেন কোনো এক ব্ল্যাক হোল, যেন এটা সব কিছু নিমেষে শেষ করে দিতে প্রস্তুত। জান্নাত ভয়ে ভয়ে আকাশের কাছে চলে আসে। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? এমন দেখাচ্ছে কেন আপনাকে? আকাশ জান্নাতের দিকে তাকিয়ে শত কষ্ট বুকে চাপিয়ে মুখে হাসি নিয়ে বলে, আরে কি যে বলো, আমি একদম ঠিক আছি। একটা কথা বলি?
বলো। আচ্ছা, সবাইকে দেখেছি, কিন্তু আপনার বাবা মা, ওনারা কোথায়? ওনাদের তো দেখলাম না। এটা শুনে আকাশের মুখের হাসিটুকু নিমেষে শেষ হয়ে গেল। জান্নাত আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তবে মনের ভিতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আকাশ এবার উঠে জান্নাতের দু কাঁধ ধরে বলে, জান্নাত, তোমার বাবা কোথায়? শুনেছি সে নাকি বেঁচে আছে। আমি তো বাবাকে কখনো দেখিনি। সে কেমন দেখতে, এখন কোথায় সেটাও জানি না। জানার মধ্যে শুধু তার নামটা জানি, তবে আমি ওনাকে বাবা হিসেবে মানি না। কেন মানো না? আর কি নাম তার? আবির। নামটা শুনতেই আকাশ একটু চিৎকার করে বলে, আবির? মানে তোমার বাবার নাম আবির? আকাশ একটু ভেবে বলে, জান্নাত, আমাকে এখন একটু বাইরে যেতে হবে, আসতে দেরি হতে পারে। কিছু লাগলে খালাকে বইলো, আর ঘরের বাইরে বা ছাদে একদমই যাবে না। জান্নাত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সকালে নাস্তার কিছু সময় আকাশ ওর কোনো কাজের জন্য বের হয়ে গেল, আর জাবির গেল যারাকে বাড়ি দিয়ে আসতে। জান্নাতের যারা সময়টা মোটেও কাটছে না। সে আগে সবসময় কাজের মধ্যেই থাকতো, তাই সময়টা তাড়াতাড়ি চলে যেত। কিন্তু এখন জান্নাত অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে কাজ করবে, তবে কি করবে সে সেটাই বুঝতে পারছে না। উপরে আকাশের রুমে চলে এলো, দেখলো অনেকগুলো কাপড় চোপড় বিছানার উপর ফেলানো। জান্নাত সেগুলো গুছিয়ে আলমারির মধ্যে রাখছিল, তখন আলমারির মধ্যে সে একটা ডায়েরি দেখতে পায়। দেখে মনে হচ্ছে ডায়েরিটা অনেক আগের, বেশ পুরনো। প্রথম পৃষ্ঠা খুলতেই জান্নাত যেটা দেখে সেটা দেখে অবাক হয়, কারণ উপরে অভি নাম লেখা। অভি নামটা শুনে জান্নাতের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় অভি নামের একজনকেও চিনত। পরের পেজ উল্টাতেই একটা ছবি ডায়েরিটার মধ্যে থেকে নিচে পড়ল। জান্নাত নিচু হয়ে ছবিটা ওঠালো এবং দেখলো তারই পরিচিত সেই মুখ, যার সাথে কেটেছে ছোটবেলার অনেকটা সময়। সাথে আরও 3 জন, একটা মহিলার সাথে একটা মেয়ে, বয়স 1.5-2 বছর হবে, এবং সাথে একটা পুরুষ দাঁড়িয়ে আছে ওদের সাথে, তবে তার চেহারার উপর লাল টেপ লাগানো। এসব দেখে জান্নাতের মনে অনেক প্রশ্ন ঘুরতে থাকে। জান্নাত আকাশের ঘরটা গোছানোর সময় আলমারিতে একটা ডায়েরি পায়, সেটার মধ্যে একটা ছবি পায় জান্নাত। ছবিটা তার ছোটবেলার একমাত্র বন্ধু ও খেলার সাথে অভির সাথে আরও 3 জন, তবে একজনের মুখের ওপর টেপ লাগানো। জান্নাত ডায়েরি আর ছবিটা নিয়ে বিছানায় বসে পড়ে। ছবিটা একপাশে রেখে ডায়েরিটার প্রথম পেজ উল্টালো। তখন পেছন থেকে জান্নাত বলে জোরে চিৎকার শুনতে পেল। পেছনে ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে, অনেক রাগী হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও জান্নাতের কাছে এসে ওর হাত থেকে ডায়েরি আর ছবিটা কেড়ে নেয় আর বলে, আমার সব কিছুতেই তোমার অধিকার আছে, শুধু এটা বাদে। প্লিজ আর কখনো এটা সম্পর্কে কোনো প্রশ্ন করো না। আজকে যা দেখেছো এটাই শেষ। এর পরও যদি এটা তোমার কাছে কখনো দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আকাশের প্রথম জান্নাতের সাথে চিৎকার করে কথা বলল। ওর এই রূপটা দেখে জান্নাত অনেকটা ভয় পেয়ে গেছে। তবুও জান্নাতের মনে আজ অনেক প্রশ্ন হানা দিচ্ছে। মনে মনে ভাবতে থাকে, অভির ছবি ওনার কাছে কেন? উনি কি ওকে চিনত? আমাকে জানতেই হবে কি রহস্য আছে ওনার মাঝে। জান্নাতে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা দেখে আকাশ আবার বলে, কি বলেছি শুনতে পেয়েছো তুমি? অনেকটা ধমকের সুরে বলে আকাশ। আকাশের এমন ধমক শুনে জান্নাত যেন কেঁপে ওঠে, আর এতে ওর মনের ভিতর ঘুরতে থাকা অভিনামটা ওর মুখে চলে আসে। আকাশ জান্নাতের মুখে অস্পষ্ট অভিশব্দটা শুনতে পেয়ে কিছুটা অবাক হয়ে বলে, কি বললে তুমি? জান্নাত ওর আঙুল আকাশের হাতে থাকা ছবিটার দিকে তাক করে বলে, ছবির ওই ছেলেটা অভি। অভি নামটা শুনে আকাশের ওর মায়ের কথা মনে পড়ে যায়। আকাশের মা ওকে এই নাম ধরেই ডাকতো, সাথে আরও একজন ছিল যে এই নাম ধরেই ওকে ডাকতো। আকাশ জান্নাতের দিকে অবাক হয়ে তাকায় আর ভাবতে থাকে ও এটা কি করে জানলো। আকাশ বলে, তুমি অভিকে কি করে চেনো? ছোটবেলায় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। এটা শুনে আকাশ অবাক হয়ে বলে, অনু? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছোটবেলায় ও আমার। জান্নাত আর কিছুই বলতে পারল না, কারণ আকাশ ওকে জড়িয়ে ধরেছে। এতে জান্নাতের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড় যেন ভেতরটা লণ্ডভণ্ড করে যাচ্ছে। জান্নাতের মধ্যে আকাশের জন্য জমা অনুভূতিগুলো জাগ্রত হয়ে উঠছে। কেমন অন্যরকম লাগছে ওর। তবে এটাতে ওর বুঝতে বাকি রইল না যে সামনের মানুষটাই হচ্ছে ওর ছোটবেলার বন্ধু অভি। পুরনো বন্ধুকে 1 বছর পর ফিরে পেয়ে জান্নাত আজ খুব খুশি। কেন জানি এসবে জান্নাতের চোখের পানি চলে এলো। আকাশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর সে বুঝতে পারল জান্নাতের চোখে পানি। ও কান্না করছে।
আকাশ ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কত জায়গায় খুঁজেছি তোমায়, কিন্তু কোথাও পাইনি তোমায়। জানো, আমি তোমাকে পুরো বাংলাদেশ খুঁজেছি, কিন্তু বুঝতে পারিনি তুমি আমার এতটা কাছে হবে। আমি আমি বুঝিনি আমার সেই ছোট্ট বন্ধুটাই আমার মায়াবতী হবে। জান্নাতের মনে এখন অনেক প্রশ্ন। ও আকাশকে কিছু জিজ্ঞেস করবে ঠিক তখনই আকাশ একটা প্যাকেট জান্নাতকে দিয়ে বলে, এখন এখন কোনো প্রশ্ন নয়, জলদি গিয়ে তৈরি হয়ে নাও, আমরা এখন এক জায়গাতে যাব। আকাশ জান্নাতের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। জান্নাত প্যাকেটটা খুলে দেখে একটা নীল শাড়ি সহ যা যা লাগবে সব সেখানে আছে। জান্নাত তৈরি হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। এটা যে ও সেটা যেন চিনতেই পারছে না, কারণ নীল শাড়ি, খোলা চুলে ওকে আজ অনেক সুন্দর লাগছে। অল্প দিনে যেন সব কিছুই বদলে গেছে। সারাদিন কাজের ভিতরে থাকা মেয়েটা আর কোনো কাজ করছে না। কি হচ্ছে ওর সাথে এসব? ও কি সব ঠিক করছে? এভাবে একটা ছেলের বাড়িতে থাকা কি ঠিক? তাছাড়া বিয়ে ছাড়া একটা ছেলের বাড়িতে থাকলে মানুষও খারাপ কথা বলতে দুবার ভাববে না। জান্নাত এসব ভাবছিল, হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পেল। খুব সুন্দর লাগছে তোমাকে। জান্নাত আয়নাতে দেখে আকাশ ওর পেছনে দাঁড়িয়ে আছে। নীল একটা স্যুট পরেছে আজ, অনেকটা জান্নাতের শাড়ির সাথে রং মিলিয়ে। আমরা কোথায় যাব? আকাশ জান্নাতের দিকে এগিয়ে এসে বলে, এটা তোমার জন্য সারপ্রাইজ। জান্নাত ও বলে নিজের চুলগুলো ঠিক করতে লাগে। আকাশ কিছু সময় ওর দিকে তাকিয়ে বলে ওঠে, তোমায় একটা কথা বলি, শুনে রাখো, আমাদের বিয়ের পর কখনো এভাবে আয়নার সামনে এসে নিজের চুলটা ঠিক করো না। এমন কথা শুনে জান্নাত অবাক হয়ে আকাশের দিকে তাকায়। জানি না তখন আমি কি থেকে কি করে ফেলবো। তুমি জানোই না এমনটা করাতে তোমাকে কি পরিমাণ কিউট লাগছে। জান্নাত আকাশকে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। এত বছর পর তোমার আমার এভাবে দেখা হওয়াটাকে তুমি কি মনে করো? কে জানতো একসময় যাকে আপন ভাবতাম এত বছর পর সে আবারও আমার আপন হয়ে উঠবে। জান্নাত আকাশের দিকে তাকিয়ে বলে, ভাগ্য না মানুষের জীবনের সাথে সবসময় খেলা করে। এটা কখন কাকে কোথায় এনে দাঁড় করায় কেউ তা জানে না। কিছু সময় গাড়ির ভিতরে জান্নাত আকাশের পাশে বসে আছে। সামনে একটা গাড়ি, আবার পেছনে একটা গাড়ি, এগুলোতে সব বডিগার্ডরা। আকাশ নিজে গাড়ি ড্রাইভ করছে, জান্নাত তার পাশে বসে আছে আর কিছু সময় পর পর তাকাচ্ছে আকাশের দিকে। আকাশকে আজ অনেক সুন্দর লাগছে। সব সময়ের মতো আজ কালো কিছু পরেনিও, অন্যরকম কিছু পরাতে আজ একটু অন্যরকমই লাগছে। জান্নাতের এমন কাণ্ড আকাশ অনেক সময় ধরেই দেখছে। আবার যখনও আকাশের দিকে তাকায় তখনও বলে ওঠে, তুমি তুমি এমন করে তাকালে আমি গাড়ি চালাবো কি করে? হ্যাঁ, তার থেকে এক কাজ করি, গাড়িটা দাঁড় করেই মন ভরে দেখে নাও, তারপর না হয় যাওয়া যাবে। আকাশের এমন কথায় জান্নাত একটু লজ্জা পেল, আর এত সময় যেটা করছিল সেটা ভেবে কেমন যেন লাগছে ওর। কিছুক্ষণ পর গাড়িটা কোথাও এসে থামলো। জান্নাত গাড়ি থেকে নেমেই অবাক, কারণ এটা তো আরমান আহমেদ মানে ওর মামার বাড়ি, কিন্তু ওরা এখানে কেন? আকাশ জান্নাতের হাত ধরে বাড়ির ভিতরে গেল। ভেতরে আরমান আহমেদ আর ফৌজিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু আমেনা বেগম একটা চেয়ারে বসে আছে। ওনার পেছনে দাঁড়িয়ে আছে আশিক আর জাবি। জান্নাত কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখানে। জান্নাত আকাশের দিকে তাকালো, দেখলো ও অনেকটা রেগে আমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। আকাশ জান্নাতকে বলে, জান্নাত, তোমার সামনে আজ এমন একজন আছে যে তোমাকে সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা কষ্ট দিয়েছে। কোনো কারণ ছাড়া এক কাজ তোমাকে দিয়ে বারবার করিয়েছি, মেরে শরীরে দাগ বানিয়ে দিয়েছি, এমনকি তোমার মরা মাকেও গালাগাল করেছে। কিন্তু এসব কোনো মানুষের কাজ নয়। উনি মানুষ নামের একটা কলঙ্ক। উনি শুধুমাত্র পৃথিবীর একটা বোঝা মাত্র। ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আকাশ তার পেছন থেকে একটা পিস্তল বের করে জান্নাতের হাতে ধরিয়ে দেয়। জান্নাতের হাত কাঁপছে। ও আকাশের দিকে তাকায়। আকাশ ওকে বারবার গুলি চালাতে বলছে। জান্নাত একবার হাতে থাকা পিস্তলটার দিকে তাকাচ্ছে, আরেকবার আমেনা বেগমের দিকে। ক্রমশ যেন জান্নাতের বুকের ভিতর ধুকপুকটা বেড়েই চলেছে। আমেনা বেগমের দিকে তাকিয়ে আছে ও। একবার মনে হচ্ছে এতদিনের করা সব কিছুর জন্য প্রতিশোধ নিতে, আবার মনে হচ্ছে ও যদি এমনটা করে তাহলে আমেনা বেগম আর ওর মধ্যে তফাৎটা কি থাকবে। অনেক ভেবে জান্নাত একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আকাশে দেওয়া পিস্তলটা হাতে নিয়ে চারদিকে একবার দেখলো। আরমান আহমেদ ফৌজিয়ার চোখে মুখে কোনো মায়া দয়া দেখলো না আমেনা বেগমের জন্য। ও
ওই চোখগুলোতে শুধু ঘৃণার বসবাস। আকাশ অনেকটা রাগী চোখে তাকিয়ে আছে আমেনা বেগমের দিকে। কি হলো জান্নাত, কি ভাবছো? ট্রিগারটা চেপে কাহিনীটা এখানেই শেষ করো। ডু ইট ফার্স্ট। আকাশের এমনভাবে বলাতে জান্নাত আকাশের দিকে তাকালো। জান্নাত মাথা নিচু করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আমেনা বেগমের দিকে তাকালো। দেখে সে অনেকটা ভয়ে ভয়ে ওর দিকেই তাকিয়ে আছে। না, আমি এটা পারবো না। আমি পারবো না ওনাকে শাস্তি দিতে। উনি আমাকে যত দুঃখ কষ্ট শাস্তি দিয়েছে তার জন্য ওনার ওপর আমার কোনো রাগ বা অভিযোগ নেই। কিভাবে পারবো আমি ওনাকে শাস্তি দিতে? উনি তো আমার গুরুজন। মামি মামা শব্দটার মধ্যে মা আছে। আর কোনো মা যত খারাপ কাজ করুক না কেন, মেয়ের কাছে সে সব সময় নিরপরাধী থাকে। জান্নাত একদমে এটুকু বলেই চোখের পানি ছেড়ে দিল। আকাশ জান্নাতের হাত থেকে পিস্তলটা নিয়ে নিজের কাছে রেখে দিয়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে দিল। মায়ের মতো? কথায় আছে, শুধু জন্ম দিলে সে মা হতে পারে না, নিজের মধ্যে সেই মমত্ব বোধটা থাকা লাগে। যাকে আপনি সব সময় কষ্ট দিয়েছেন সেই আপনাকে মায়ের মতো ভালোবাসে। একটা কথা কি জানেন তো, যাদের মা নেই তারাই বোঝে মা কি জিনিস। তারা তারা কতটা একা হয় সেটা একমাত্র তারাই বোঝে। আর আপনি, ছি, ও তো আপনাকে মায়ের স্থান দিয়েছিল, কিন্তু আপনি এর যোগ্যই ছিলেন না। এটা বলে আকাশ জান্নাতের হাত ধরে সেখান থেকে বেরিয়ে এলো। আমেনা বেগম নিচের দিকে তাকিয়ে আছে। আজ উনি একটু হলেও নিজের ভুল বুঝতে পেরেছে। মৃত্যু যখন সামনে থাকে মানুষ তখন বোঝে সে কতটা খারাপ। উনি মনে মনে বলে ওঠে, আমি আসলে ঠিক কেমন প্রকৃতির মানুষ, কতটা নিকৃষ্ট আমি। এসব আমি কি করে ফেলেছি? যেই মেয়ে আমাকে নিজের মায়ের আসনে বসিয়েছিল তার সাথে আমি। না চাইতেও আমেনা বেগমের চোখে পানি ভরে এলো। মেয়েটা তোমাকে কত সম্মানের স্থান দিয়েছে, কিন্তু তুমি কখনো তো সেটার যোগ্যই না। দিনের পর দিন ওর উপর অমানসিক অত্যাচার করেছো, তবুও দেখো ও আজ তোমাকে ক্ষমা করে দিল। তবে কি জানো, ওর জায়গায় যদি আমি হতাম তাহলে তোমাকে কখনোই ক্ষমা করতাম না। ফৌজিয়া বলে সেখান থেকে গটগট করে চলে গেল। আমেনা বেগম কোনো কথা বলছে না, তাকিয়ে আছে নিচের দিকে। কি বলবে সে? উনি তো ওনার ভুলটা খুব ভালো করে বুঝতে পেরেছে। আরমান আহমেদ কিছু সময় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল। উনি বর্তমানে একাই চেয়ারে বসা, কেউ আজ ওনার পাশে নেই। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে উনি এবার শব্দ করে কেঁদে ওঠে। আকাশ জান্নাতকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। সারা রাস্তা জান্নাত কোনো কথা বলেনি, নিঃশব্দে কেঁদেছে। আকাশ এটা দেখেও কিছু বলতে পারেনি। আকাশ গাড়ি থেকে নেমে জান্নাতকে নামাবে তার আগেই জান্নাত নিজে গাড়ি থেকে নামল। চলে যাচ্ছিল, কিন্তু গাড়ির দরজার সাথে ওর শাড়ি আটকে যাওয়াতে ও নিচু হয়ে সেটা ছাড়তে যাচ্ছিল। ঠিক ওই সময় একটা গুলি এসে জান্নাতের মাথার উপরের গাড়ির সাইড গ্লাসে লাগলো। যদি জান্নাত ওই সময় নিচু না হয়ে দাঁড়িয়ে থাকতো তখন গুলিটা ওর মাথায় লাগতো। গুলির শব্দ শুনে আকাশ জান্নাতের দিকে তাকায়, দেখে সে নিচু হয়ে আছে। সাথে সাথে বডিগার্ডেরা আকাশ ও জান্নাতকে ঘিরে দাঁড়ায়। জান্নাত যেন এখনো কিছুই বুঝতে পারছে না কি হয়ে গেল হঠাৎ করে। ওরা বাড়ির মধ্যে চলে আসলো। আকাশ যেন কিছুই বুঝতে পারছে না, এত সিকিউরিটি থাকার পরেও এমনটা কে করলো? আর ওদের টার্গেটটা কে ছিল, আকাশ নাকি জান্নাত? আকাশ ওর ফোনটা নিয়ে কাউকে ফোন করলো। এদিকে জান্নাত নিজের ঘরে এসে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের পানি ভাসাচ্ছে। কিছু সময় পর আকাশের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। আকাশ অনেকটা শান্ত হয়েই তাকে বলে, তাহলে তুই? হ্যাঁ, কে পাঠিয়েছে তোকে? লোকটা হেসে বলে, তোর দিন ঘনিয়ে এসেছে, খুব লাফাচ্ছিস, প্রেমিক পুরুষ হয়েছিস তাই না? জলদি কাঁদবি তুই। এটা শুনে আকাশ আর ওর শান্ত ভাবটা ধরে রাখতে পারে না। ও গিয়ে লোকটার বুক বরাবর একটা লাথি মেরে দেয়। বাহ, ইন্টারেস্টিং, শুনে ভালো লাগলো। অনেক দিন হলো খেলা করি না, এখন মনে হচ্ছে বেশ মজাই হবে। এখন যেহেতু তোকে দিয়ে আমার কোনো কাজ নেই, তাই বল তোর শেষ ইচ্ছেটা কি? চেষ্টা করব সেটা যেন পূরণ না হয়। লোকটার কাছে ভিলেনদের মতো হেসে আকাশ এটা বলল। লোকটা আবারও হেসে কিছু বলবে তার আগে আকাশ গুলি করে লোকটাকে ঘুম পাড়িয়ে দিল। দূর, এর হাসিটাই কেমন, একদম পছন্দ হয়নি। আকাশ হাতের ইশারায় লাশটা সরিয়ে ফেলতে বলে। আকাশ রুমে গিয়ে দেখে জান্নাত ছোট বাচ্চাদের মতো করে খাটের এক কোণায় শুয়ে আছে। চোখের কোণায় পানির স্পষ্টতা এখনও বোঝা যাচ্ছে।
আকাশ জান্নাতের কাছে এসে মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না মায়াবতী। রোদের আলো জান্নাতের মুখে পড়াতে ওর ঘুম ভাঙে। চোখ মেলতেই রুমটা যেন চেনা অপরিচিত লাগে। ভালো করে রুমটা দেখতেই ওর চোখ বড় বড় হয়ে গেল, কারণ এটা আকাশের রুম। কিন্তু ও এখানে কেন? কি করে এলো এখানে? ও তো ওর নিজের রুমেই শুয়েছিল। তখনই ওর চোখ পড়ে ওর পাশে শুয়ে থাকা আকাশের দিকে। ওকে ওর পাশে দেখতে ভয়েও যেন সরে দূরে চলে যায় আর নিজের জামা কাপড় দেখতে থাকে। সব কিছু ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় ও। জান্নাত এবার আকাশের ঘুমন্ত চেহারাটার দিকে তাকালো। জান্নাতের কেন জানি এই চেহারাটা দেখলে মনটা শান্ত হয়ে যায়। এসব কি হচ্ছে ওর? খোঁচা দাড়িতে অনেক মানিয়েছে ওনাকে, যেন কোনো ফিল্মের নায়ক। না, এটা ভুল, উনি তো নায়ক না, উনি ভিলেন। এসব ভেবেই হেসে ওঠে জান্নাত। জান্নাত ওর কাঁপা কাঁপা হাতটা এগোলো আকাশের দিকে। আকাশের মুখে আলতো করে হাত দিল সে। কেমন যেন এটাতে ওর আনন্দ লাগছে। কি আছে আপনার এই চেহারার মাঝে যেখানে হারিয়ে যেতে মন চায়? আপনার মুখের হাসিতে কেন আমার সারা দুনিয়া থমকে যায়? মনে হয় একটু দেখেও আমার স্বাদ মিটবে না। আপনাকে না আমার পুরো চকলেটের মতো লাগে, মনে হয় খেয়ে ফেলি, কিন্তু পারি না। কত রাগী! আপনি যদি আমাকে মেরে ফেলেন তবু এখন মনে হয় আপনার হাতে যদি আমার মরণ। আর কিছু বলতে পারলো না, কেউ যেন ওর মুখটা চেপে ধরেছে। জান্নাত এগুলো অনেকটা ফিস ফিস করে বলছিল, কিন্তু ও নিজেই জানে না ও কী সব বলছিল। মনে যা আসছিল সেটাই বলছিল। জান্নাত তো অবাক হয়ে ওর মুখ চেপে ধরা আকাশের দিকে তাকিয়ে আছে। খবরদার, এই মরণের কথা যদি আর একবার তোমার মুখে কখনো শুনেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। জান্নাত তো ভেবেই পাচ্ছে না আকাশ এসব শুনলো কি করে। তার মানে ও কি প্রথম থেকে সব কিছু শুনে ফেলেছে? ভাবতেই জান্নাতের খুব লজ্জা লাগছে। নিজেই নিজেকে গালি দিচ্ছে একটু আগে যেটা করছিল সেটার জন্য। ও লজ্জায় পাশে থাকা কম্বলটা দিয়ে নিজের মুখ ঢাকলো। আকাশ হেসে বলে, তো কি বলছিলে? আমি চকলেটের মতো, তাই না? জান্নাত কিছু বলছে না দেখে আকাশ টেনে জান্নাতের উপর থেকে কম্বলটা সরালো। জান্নাত ওর চোখ বন্ধ করে আছে। ওর আকাশের দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ ওর মুখের একদম কাছে কারো উপস্থিতি টের পায়। ওর গরম নিঃশ্বাসটা যেন ওর মুখের উপর এসে পড়ছে। এতে জান্নাতের ভিতরে কেমন জানি হতে থাকে। হঠাৎ যেন সব কিছু শান্ত হয়ে গেল। জান্নাত আস্তে আস্তে ওর চোখটা খোলে। সামনে তাকাতে দেখে আকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে, মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে। আমি খারাপ, কিন্তু এতটাও খারাপ না যে বিয়ের আগে আমি তোমার সাথে খারাপ কিছু করব। তাই তুমি নো টেনশন থাকতে পারো। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি নিজেও কিন্তু চকলেটের থেকে কোনো অংশে কম না। এটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল আকাশ। জান্নাত আবারও কম্বলটা টেনে মুড়ি দিল আর নিজেকে আবার গালি দিতে থাকে আর ছোট ছোট করে নিজে মুখে চড় মারতে থাকে। সবাই সকালে নাস্তা খাচ্ছে, তখন জাবির আকাশকে বলে, আকাশ আজকে কিন্তু। জাবিরকে থামিয়ে আকাশ বলে, আমি জানি, মনে হচ্ছে আমার। আর তুই জারার বাবা মায়ের সাথে গিয়ে কথা বল যে তোরা দুজনকে ভালোবাসিস, তুই ওকে বিয়ে করতে চাস। ঠিক আছে। কি আজই যাবি আর এখনই যাবি? কি বলিস আজকে? মানে তাছাড়া তুই একা? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমারটা আমি দেখে নেব। বলে উঠে নিজের রুমে চলে গেল আকাশ। কিছু সময় পর জান্নাত জান্নাত বলে চিৎকার করে ডাকছে আকাশ। আকাশের চিৎকার শুনে জান্নাত ছুটে আসে আকাশের রুমে। এসে দেখে ও আজও হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্যাকেটটা জান্নাতকে দিয়ে বলে, তৈরি হয়ে নাও, জীবনের সব থেকে বড় লক্ষ্য পূরণ করতে যাব আজকে। জান্নাত কিছুই জানে না যে আজকে আকাশ ওকে আবার কোথায় নিয়ে যাবে। তখন ওই প্যাকেটের মধ্যে একটা শাড়ি ছিল, সেটাই ও পরেছে। অন্যদিকে আকাশ বের হলো পুরো অফিসিয়াল ড্রেস আপ নিয়ে, যেন বিজনেসের কারণে কোথাও যাচ্ছে। আকাশ ও জান্নাত গাড়িতে উঠল। ওদের সাথে আজ ড্রাইভার আছে, তাই ওরা গিয়ে পেছনে বসলো। জান্নাত কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু কেন জানি ওর সাহস হচ্ছে না। জান্নাতের এমন অবস্থা দেখে আকাশ বলল, কোনো সমস্যা জান্নাত? জান্নাত মাথা নাড়িয়ে না বলল। কিছু সময় পরে গাড়িটা দাঁড়িয়ে গেল। একজন বডিগার্ড এসে দরজা খুলে দেয়। জান্নাত গাড়ি থেকে বের হয়ে দেখলো কিছুটা দূরে অনেক মানুষ চেয়ারে বসে আছে আর তাদের সামনে দাঁড়িয়ে একজন কিছু বলছে।
এছাড়া যে লোক দাঁড়িয়ে কথা বলছে তার ঠিক বাম পাশে তিনজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একজন পুরুষ, একজন মহিলার সাথে একটা 15-16 বছরের মেয়ে দাঁড়ানো। আকাশ জান্নাতের হাত ধরে নিল আর সামনে এগোতে লাগলো। জান্নাতও মাথা নিচু করে ওর সাথে হাঁটছে। সেখানে উপস্থিত সবাই আকাশকে দেখে যেন অনেকটা অবাক হয়। সবাই বলছে দেশের নামকরা বিজনেসম্যান শ্রাবণ মাহমুদ আকাশ এখানে এসেছে। তবে সবার মধ্যে 3 জোড়া চোখ আকাশের দিকে অনেকটা করুণ চোখে তাকিয়ে আছে, কিন্তু আকাশ যেন তাদের দিকে একবারও তাকাচ্ছে না। আকাশ ওর বডিগার্ডদের মধ্যে একজনকে বলল, 1 মিনিটের মধ্যে এখানে বসে থাকা লোকদের এখান থেকে বের করো। বডিগার্ডটি কিছু বলতে যাবে তার আগে আকাশ চোখ গরম করে বলে, কি বলেছি কানে যায়নি? প্রথমে অনুরোধ করো, না মারলে হুমকি দাও। নাও গো। বডিগার্ডটি ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। জান্নাত আকাশের এমন রূপটা যতবার দেখে ততবারই যেন ভয় পায়। কিছুক্ষণের মধ্যে পুরো ময়দান ফাঁকা, শুধু যারা দাঁড়িয়েছিল তারাই এখনো আছে। দাঁড়িয়ে থাকা 3 জনের মধ্যে যে পুরুষ দাঁড়িয়েছিল সে আকাশের কাছে এগিয়ে এসে বলল, অভি। কল মি আকাশ, মিস্টার আকরাম খান। অভি নামের ছেলেটা অনেক আগেই মারা গেছে। আকাশ প্রচণ্ড রেগে এই কথাটা সামনে থাকা লোকটাকে বলে। অন্যদিকে লোকটার মুখে অভিরাগ শুনে জান্নাত অনেকটা অবাক। মনে মনে ভাবতে থাকে, কে এই লোক যে এনাকে অভি বলে ডাকছে? অনেক প্রশ্ন জাগছে জান্নাতের মনে। আকাশের এমন চিৎকার শুনে আকরাম খানের সাথে থাকা 2 জন আকরাম খানের পাশে এসে দাঁড়ালো। আসলে এখানে আকরাম খানের সব কিছুর নিলাম হচ্ছিল। উনি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, সময় মতো শোধ করতে পারেনি, তাই ব্যাংক থেকে এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ব্যক্তি নিলাম করছিল তাকে আকাশ কাছে ডেকে বলে, কত টাকার লোন ছিল? 80 কোটি। বর্তমানে সেটা 85 কোটিতে এসে দাঁড়িয়েছে। আকাশ তার ভিতরের বুক পকেট থেকে একটা চেক বই বের করে স্বাক্ষর করে লোকটাকে দিয়ে বলে, এখানে 110 কোটি আছে। আশা করি আর কোনো সমস্যা হবে না। লোকটা ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ আকরাম খানের দিকে তাকিয়ে বলে, একদিন আমি কি বলেছিলাম মনে আছে? আমি আপনার ধ্বংসের কারণ হব। আপনার সব কিছুই আমি নিয়ে নেব, রাস্তার ফকির বানিয়ে ছাড়ব। আজ আমি সেটা করে দেখালাম। আকাশ অনেকটা অহংকার করে এটা বলে ওঠে। তখনই আকরাম খানের পাশে থাকা মহিলাটা বলে, আকাশ, তুমি ওনার সাথে এমনভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না উনি তোমার বাবা। বাবা শব্দটা শুনে জান্নাত অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। জান্নাত জানতো আকাশের কেউ নেই, সবাই মারা গেছে। বাবা। ঘৃণা হয় আমার এই শব্দটা শুনলে। বাবা হওয়ার কি এমন কাজ করেছে সে? সেদিন কোথায় ছিল যেদিন ওনার জন্য আমার মা? আকাশ আর বলতে পারল না, কারণ চোখ ভরে এসেছে ওর। তখনই আকরাম খানের মেয়ে আরোহী আকাশের কাছে গিয়ে বলল, ভাই, সব কিছু কি ভোলা যায় না? আকাশ আরোহীর দিকে তাকায়। আকরাম খান বা তার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক না রাখলেও আরোহীর সাথে রেখেছে, নিজের ছোট বোন মানে তাকে। কিভাবে ভুলবো? হ্যাঁ বলো আমাকে। ওই দিনের কথা মনে পড়লে মনে হয় এই মানুষটাকে খুন করে ফেলি। শুধু পারি না একটাই কারণে। জান্নাত আকাশের পাশে দাঁড়িয়ে আছে। আকাশের চোখে পানি দেখে জান্নাতের কেমন খারাপ লাগছে, কেন জানি সহ্য হচ্ছে না ওর। দিনে দিনে কি হচ্ছে ওর কিছুই বুঝতে পারছে না। ও যেন নিজেকে থামাতে পারল না। আকাশের সামনে এসে দাঁড়ালো আর হাত দিয়ে যত্ন করে চোখের পানি মুছিয়ে দিল। জান্নাতের এমন কাজ দেখে সবাই যেন অবাক। কি হলো এটা? সেখানে সবার সামনে একটাই প্রশ্ন, কে এই মেয়েটা? আকাশ জান্নাতের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে মেয়েটাকে পছন্দ করে ও একটুও ভুল করেনি। আরোহী বলে, ইনি কে? আকাশ আরোহী ও জান্নাতের হাত ধরে একটু দূরে চলে আসলো। আকরাম খান ও তার স্ত্রী রেনু দাঁড়িয়ে আছে। এবার আমরা যাব কোথায়? আমাদের কাছে তো কিছুই রইল না। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, একটার ব্যবস্থা করে ফেলবো। তবে ওই সব কিছু অভি জানলো কি করে? তাছাড়া ওর সাথে ওই মেয়েটাই বা কে? যেই হোক না কেন, আকাশের সাথে বেশ মানিয়েছে। বেশ লক্ষ্মী দেখতে মেয়েটা। ও যদি আমাকে মা হিসেবে মানতো তাহলে একেই আমি আকাশের বউ বানাতাম। আকাশ, জান্নাত, আরোহী 3 জন দাঁড়িয়ে আছে। এবার তো বল, কে ইনি? কি সম্পর্ক তোমাদের? আকাশ বলে, এটা তোর হবু ভাবি, নাম জান্নাত।
ভাই বোনের এমন কথা শুনে জান্নাত একটু লজ্জা পেল। আচ্ছা ভাই, তুই কি এখন তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দিবি? আকাশ আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, এখানে যদি তুই না থাকতি তাহলে নিশ্চিত আমি এটাই করতাম। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আকরাম খানের সব কিছু নিজের করে নেওয়া, তাকে ফকির করা। আজ সেটা আমি পেরেছি। খুব অহংকার ছিল ওনার, আজ সেটা আমি ভেঙে দিয়েছি। তাছাড়া আজ থেকে এই বাড়ির মালিক তুই। তুই কাকে রাখবি, কাকে বের করবি, সেটা একান্ত তোর ব্যাপার। আরোহী এটা শুনতেই ইয়াহু বলে চিৎকার করে ওঠে, আকাশকে জড়িয়ে ধরে। ভাই বোনের এমন আচরণ দেখে জান্নাত হেসে ওঠে। দূরে দাঁড়িয়ে থাকা রেনু বেগম কান্না করে আকরাম খানকে বললেন, আমাদের সাথে কি কোনোদিন ও এমন ব্যবহার করবে না? আমি হয়তো ওকে পেটে ধরিনি, তবুও তো ছেলে হিসেবে তো মানি। আকরাম খান ওনার স্ত্রীর হাত ধরে বলেন, আল্লাহ তো আছে, তিনি এই সব ভালো জানেন। তবে ও তো আমার কোনো কথাই শুনতে চায় না, কিভাবে বোঝাবো ওই দিন আমি? তখনই আকাশকে এদিকে আসতে দেখে উনি চুপ হয়ে যায়। আজ থেকে এই বাড়িটার মালিক আরোহী, আর আপনার সবগুলো ফ্যাক্টরি আমার। এটুকু বলেই জান্নাতের হাত ধরে সেখান থেকে চলে গেল আকাশ। আরোহী বলে, আমাদের কোথাও যেতে হবে না, আমরা এখানেই থাকতে পারবো। ভাই এই বাড়িটা আমাকে দিয়েছে। কথাটা শুনে রেনু বেগম কান্না করে দিল। একটা বড় চিন্তা যেন মাথা থেকে নেমে গেল ওদের। আরোহী আবার বলে, মা জানো এই মেয়েটাকে? এটা শুনে ওরা দুজন একসাথে বলল, কে? তোমাদের হবু বৌমা। কয়েকদিনের মধ্যে ওরা বিয়ে করবে। অন্যদিকে জান্নাতের মাথায় একটাই চিন্তা, কি হয়েছিল যার জন্য আকাশ তার বাবাকে এতটা ঘৃণা করে। ওর যেন জানতেই হবে। দিনে দিনে আকাশ যেন ওর কাছে মিস্ট্রি হয়ে যাচ্ছে। এভাবে চলে গেল দুদিন। প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে জান্নাত দেখেছে সে আকাশের রুমে, আর আকাশ সোফায় ঘুমায়। জান্নাত এখন সকালে নাস্তা বানায়। আজ তাকে কলেজে যেতে হবে, তাই সে সব কিছু গুছিয়ে নিল। জাবির, আকাশ, জান্নাত একসাথে বসে খাচ্ছে। জাবির, আজ কিন্তু বড় একটা মিটিং আছে, আর যদি ডিলটা ফাইনাল হয় তাহলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে। জাবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। খাওয়া শেষে আকাশ জান্নাতকে রেডি হতে বলল। জাবির অফিসে চলে গেছে। আকাশ জান্নাতকে কলেজে পৌঁছে দিয়ে তারপর যাবে। জান্নাত আর মিম ক্লাস শেষ করে একটা গাছতলায় বসে কথা বলছে। তখন ওদের সামনে মধ্যবয়স্ক একটা লোক গিয়ে দাঁড়ালো। লোকটা বলল, জান্নাত মা আমার, কেমন আছিস? তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। কে আপনি, আর আমাকে চেনেন কি করে? ওরে, আমি যে তোর বাবা। আমি তোর বাবা? এই কথাটা শুনতে জান্নাত অনেকটা অবাক হয়ে যায়। এটা কোন ধরনের ফাজলামি? এসব বাজে কথা রেখে এখান থেকে জানতো, রাস্তা মাপেন। ঠিক তখন গেটের বাইরে জান্নাত আকাশের গাড়ি দেখলো। দেখে জান্নাত মিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। লোকটা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জান্নাত কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। গাড়িটা সেখান থেকে চলে গেল। লোকটার নাম আবির চৌধুরী। উনি মিমের সামনে দাঁড়িয়ে আছে। আমি যদি ভুল না করি তুই নিশ্চয়ই মিম, তাই না? আমার মেয়ের একমাত্র বান্ধবী। মিম ভুরু কুচকে বলে, মেয়ে মানে? আপনি কি সত্যি জান্নাতের বাবা? আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিম অনেকটা ঘৃণা নিয়ে বলে, সত্যি যদি বাবা হয়ে থাকেন তাহলে এতদিন কোথায় ছিলেন? এত বছর পর কি আমার জান্নাতের কথা মনে পড়লো? আমার তো এখন সন্দেহ হচ্ছে। এই মেয়ে, তুমি এত বাড়তি কথা বলো কেন? হ্যাঁ, আর জান্নাত ওটা কার গাড়িতে গিয়ে উঠলো? কেন? ও না আপনার নিজের মেয়ে, তো ও কার সাথে গেল এইটুকু তাই জানেন না? এটা শুনে আবির চৌধুরী রেগে মিমের দিকে তাকায়। কেন জানি লোকটাকে তার সুবিধার মনে হচ্ছে না, তাই ও জলদি সেখান থেকে চলে গেল। আবির চৌধুরী সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। খুব তাড়াতাড়ি তোর পতন হবে আকাশ। জান্নাত আর আকাশ বাড়িতে চলে এসেছে এবং দরজা খুলেই অবাক, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে আরোহী। ভাইয়া ভাবি, কেমন আছো তোমরা? আকাশ হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, আরে ছুটকি, তুই কখন এলি? একটু আগে এসেছি, আর সাথে মাও এসেছে। মায়ের কথা শুনে আকাশের মুখ কালো হয়ে গেল। আকাশ বলল, আর কেউ এসেছে? আরোহী হেসে বলল, না, বাবা তো আসেনি,
আচ্ছা, তোমরা আগে আসো, ভেতরে আসো। আর ভাবি, তুমি কেমন আছো সেটা তো বললে না। জান্নাত মাথা নাড়িয়ে জবাব দিল। ভালো আছি। সবাই ভিতরে আসতেই দেখে রেনু বেগম সোফাতে মাথায় হাত দিয়ে বসে আছে। আকাশকে দেখে উনি বসা থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু আকাশ সেদিকে তাকালো না পর্যন্ত। ও নিজের রুমের দিকে যাচ্ছে। রেনু বেগম আকাশে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিনি খুব করেই চায় যে আকাশও তাকে আরোহীর মতো মা ভাবুক। জান্নাতকে দেখে উনি মিষ্টি হেসে বলে, কেমন আছো জান্নাত? জান্নাত ওনার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওনাকে ঠিক কি বলবে সেটা ভাবছেও। রেনু বেগম ব্যাপারটা বুঝতে পেরে জান্নাতকে বলে, কি বলে ডাকবে সেটা ভেবে পাচ্ছ না, তাই তো? আকাশ তো কখনো বলবে না, তবে তুমি চাইলে আমায় মা বলে ডাকতে পারো। মা কথাটা শুনতেই বুকটা ধুপ করে ওঠে। আমরা বাঙালিদের কাছে মা হচ্ছে একটা ইমোশন। কথায় আছে, প্রতিটা সন্তান সৌভাগ্যবান যতক্ষণ পর্যন্ত তার মমতাময়ী মা বেঁচে আছেন। মা একটি ছোট্ট শব্দ, তবে এই ছোট্ট শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজে। জান্নাতের চোখে পানি চলে এসেছে। ও যে কখনো কাউকে আবার মা বলে ডাকবে এটা ও স্বপ্নেও কল্পনা করেনি। রেনু বেগম জান্নাতের চোখে পানি দেখে ওর কাছে এগিয়ে এসে ওকে বুকে জড়িয়ে নিল। জান্নাত নিজেকে কন্ট্রোল করতে না পেরে ডুকরে কেঁদে উঠল। রেনু বেগম জান্নাতকে শান্ত করার চেষ্টা করছে। এদের এমন দৃশ্য অন্য একজনও দেখছে, কিন্তু সেটা কারো চোখে পড়ছে না। উপরে লুকিয়ে মায়ের এমন মমতাবোধ দেখে আকাশের চোখও ভরে এলো। ওরও তো কেউ নেই। মায়ের স্নেহ যে কেমন সেটা থেকে ও বহুকাল ধরে বঞ্চিত। আকাশ আর সেখানে দাঁড়াতে পারল না, নিজের রুমে চলে গেল। জান্নাত রেনু বেগমের সাথে অনেক ভাব করে ফেলেছে। জান্নাতকেও তিনি নিজের মেয়ে বানিয়ে নিয়েছেন। কিছু সময় পর আকাশ নিচে এসে দেখে জান্নাত এখনও সেইভাবেই আছে যেভাবে কলেজ থেকে এসেছিল। জান্নাত, তুমি এখনো ফ্রেশ হওনি কেন? কড়া গলায় বলে উঠল আকাশ। জান্নাত আকাশের দিকে তাকাতেই ভয় পেয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। দুপুরে সবাই একসাথে খেয়েছে, তবে টেবিলে আকাশ ছিল বলে কেউ তেমন কোনো কথা বলেনি। আকাশ খেয়ে চলে যাওয়ার সাথে সাথে জান্নাত আর আরোহী মেতে উঠল দুষ্টুমিতে। অবশ্য আকাশ তাদের সবসময় চোখে চোখে রেখেছে, তবে সেটা আড়াল থেকে। সন্ধ্যার দিকে রেনু বেগম আর আরোহী চলে গেল। রাতে খাওয়ার সময় জান্নাত ঠিকমতো খাচ্ছে না, খাবার প্লেটে হাত ঘোরাচ্ছে। আকাশ বিষয়টা খেয়াল করেছে। আকাশ রুমে গিয়ে দেখে জান্নাত রুমের মধ্যে পায়চারি করছে। কি হয়েছে? এমন করছো কেন? জান্নাত আকাশের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি যদি আপনাকে কিছু জিজ্ঞেস করি সেটার উত্তর দেবেন? আকাশ একটু হেসে বলে, আমি তো নিজেই ডায়েরির খোলা একটা পাতা, এখানে গোপন কিছুই নেই। তারপরেও তুমি বলো, কি জানতে চাও? প্রমিস করেন আগে। আকাশ একগাল হাসি দিয়ে বলে, আচ্ছা যাও, প্রমিস করলাম। আপনি আপনার বাবাকে ঘৃণা করেন কেন? এটা শুনে আকাশের মুখের হাসি উড়ে গেল। আকাশের চেহারা দেখে জান্নাত আবার বলে, আপনি কেন প্রমিস করছেন? যেটা জানতে চাইবো বলবেন। আকাশ নিজেকে শান্ত করে জান্নাতের হাত ধরে বিছানায় বসালো। তোমার কি মনে আছে আমাদের সে প্রথম দেখা? আকাশকে তখন সবাই অভি নামেই ডাকে। ওর বয়স তখন প্রায় 12। পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আকাশ ওর আম্মু, আব্বু ও কিউট পিচ্চি বোন 2 বছর বয়স তার। আকাশ তার আম্মু আর বোনের সাথে ওদের বাসার পাশে একটা পার্কে গিয়েছিল খেলতে। আকাশ তার বোনের সাথে দুষ্টুমি করছে, এমন সময় একটা ফুটবল আসলো ওদের কাছে। আকাশ তাকিয়ে দেখে একটা ছেলে বলছে, বলটা এগিয়ে দাও। আকাশ উঠে গিয়ে বলে একটা লাথি মারে, কিন্তু বলটা পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের গায়ে লাগে আর এতেও মাটিতে পড়ে যায়। অভির আম্মু একটু দূরে ওনার বান্ধবীদের সাথে গল্প করায় সে এটা দেখতে পায়নি। আকাশ তাড়াতাড়ি মেয়েটার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য, কিন্তু মেয়েটা ওর হাত ধরে উল্টো টান দিয়ে ওকেই মাটিতে ফেলে দেয়। ও পোলা, তুই আমার গায়ে বল মারলি কেন? আমি মারিনি তো। মেয়েটা এটা শুনে আকাশের পেটে ঘুষি মেরে বলে, আমার সাথে মিথ্যে বলা? সরি বল আগে। মেয়েটার বয়স প্রায় 8 বছর হবে। রেগে বোম হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ও। আকাশ নিজের পেট চেপে ধরে সরি বলে। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে দেখে ও পেট ধরে কেমন করছে। খুব জোরে লেগেছে বুঝি?
আহ, তুমি যে জোরে মেরেছ, না লেগে পারে। আসলে আমারও অনেক লেগেছিল, তাই রাগের মাথায় মেরে দিয়েছি। আই এম সরি। আকাশ পেট ছেড়ে দিয়ে মেয়েটার দিকে তাকায়। তুমি সরি কেন বলছো? দোষটা তো আমার। আচ্ছা, আমি অভি, আর তুমি? মানে তোমার নাম কি? আমার নাম জান্নাত, তবে আমার মা আমাকে অনু বলে ডাকতো। ডাকতো মানে? এখন ডাকে না? জান্নাত উপরের দিকে তাকালো, বলল, আর বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, সে তো অনেক আগেই আকাশের তারা হয়ে গেছে। ও, চিন্তা করো না, আমি আজ থেকে তোমাকে অনু বলেই ডাকবো, কেমন? তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধু কথাটা শুনে অনু অবাক হলো। সে বলল, নিজে থাকি মামার বাড়িতে, যার বাবা মা নেই, কোনো ঠিকানা নেই, তার আবার বন্ধু, ব্যাপারটা হাস্যকর। আকাশ বলে, ছোট হয়েও বড়দের মতো কথা। ভালো, যাই হোক, আমি এত কিছু জানতে চাই না, আজ থেকে তুমি আর আমি বন্ধু। আচ্ছা, তোমার মাম্মামের বাড়িটা কোথায়? এই তো পাশেই। কেন? আকাশ কিছু বলবে তখনই ওর মা ওকে ডাক দিল। আকাশ জান্নাতকে বলে, এখন আমাকে যেতে হবে, কালকে আবার আসবো ঠিক এই সময়ে। বলে আকাশ ছুটে সেখান থেকে চলে গেল। আকাশের মায়ের নাম সুমনা আহমেদ, আর ওর বোনের নাম আরশি। আকাশ ওর মায়ের সাথে বাড়িতে চলে আসলো। কিছু সময় পর আম্মু, আব্বু কখন আসবে? আকাশ জানে না আব্বু কি কাজ করে। খুব ভোরে বের হয়ে যায়, কত রাতে বাড়ি ফিরে আকাশ নিজেই জানে না। এভাবেই চলে যায় 7 দিন। অনু এখন আকাশের বেস্ট ফ্রেন্ড। ওর বাড়ি এত এত সমস্যা থাকার পরেও আকাশের সাথে প্রতিদিন দেখা করতে আসে। বেশ মজা করে ওরা মেলে। আজকে শুক্রবার সন্ধ্যার দিকে আকাশের আম্মু সোফায় বসে আছে, আর আকাশ ওনার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আরশি আকাশের পেটের উপর লাফালাফি করছে আর দুষ্টুমি করছে। হঠাৎ ওদের ঘরের মধ্যে 6-7 জন মুখে মাস্ক পরা লোক প্রবেশ করলো। ওদের দেখে আকাশের মা সুমনা আহমেদ অনেকটা ভয় পেয়ে যায়, কারণ দরজা বন্ধ। তাহলে এরা কি করে বাড়ির ভিতরে এলো? সুমনা আহমেদ উঠে দাঁড়িয়ে আকাশ আরশিকে পেছনে রেখে বলে, কে আপনারা, আর ভেতরে কি করে এলেন? তোর স্বামীকে আগে খুব ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু সে উল্টো আমাদের হুমকি দেয়। বুকের পাঠা বড্ড বার বেড়েছে। ওরে বলেছিলাম আমাদের সাথে লাগতে আসলে নিজের পরিবারকে হারাবি, কিন্তু সে ওটা হেসে উড়িয়ে দিল। এখন তোর স্বামীর কর্মফল তোদের পেতে হবে। এটা বলে সেই লোকটা সুমনা আহমেদকে একটা চড় মেরে দেয়। ছোট আকাশ এসব দেখে অনেক ভয় পেয়ে যায়, বুঝে উঠতে পারে না কি করবে ও আরশিকে সেখানে সোফায় বসিয়ে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। ফোনটা নিয়ে একের পর এক ওর বাবাকে কল করেই যাচ্ছে, কিন্তু সে প্রতিবার কল কেটে দিচ্ছে। কয়েকবার কল করার পরে আকাশ আবার ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু ও খুব দেরি করে ফেলেছে। দেখে ওর ছোট বোনটা ওদের পায়ের কাছে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। তাছাড়া ও কোনো নড়াচড়াও করছে না। একটু আগে যে ওর সাথে খেলছিল, হাসছিল, তাকে এখনও এমনভাবে দেখবে সেটা স্বপ্নেও ভাবেনি। ওরা সুমনা আহমেদের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, পুরো ফ্লোরটা যেন রক্তে লাল হয়ে গেছে। আকাশ মনে মনে আল্লাহকে ডাকছে আর ভাবছে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ও এখন কি করবে কিছুই যে বুঝতে পারছে না। মনে মনে বলতে থাকে, কেমন ছেলে আমি, নিজের মাকে রক্ষা করতে পারলাম না। কেমন ভাই আমি যে নিজের একমাত্র কলিজার ছোট বোনকে বাঁচাতে পারলাম না। কি করব আমি, পারবোটা কি? তখন খাবার টেবিলের উপর ছুরিটার দিকে চোখ পড়ে। ও দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়, আর যে মাত্রই ওর আম্মুকে মেরেছে ওর হাতে বসিয়ে দেয়। ও এতটা জোরে মেরেছে যে হাতের এ পিঠ দিয়ে ঢুকেছে, অন্য পিঠ দিয়ে বের হয়ে গেছে। আকাশ লোকটার দিকে তাকিয়ে আছে, তার চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখ জোড়া খুব ভালো করে দেখে মাথায় গেঁথে নিল ও। তখনই বাইরে থেকে মানুষের আওয়াজ আসতে থাকে। এটা বুঝতে পেরে লোকটা আকাশকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। আকাশ দেখে ওর আম্মুর পেটে এখনও ছুরি ঢোকানো, তবে ওনার জান পাখিটা এখন ওনার মধ্যে নেই, চলে গেল দূর আকাশে। আকাশ গিয়ে ওর বোনকে কোলে নিল, দেখলো ওর মাথা ফেটে গেছে, হয়তো লোকগুলো ওকে ধরে আছাড় মেরেছে। একটা শিশু বাচ্চার উপর এমন অত্যাচার করতে কি ওদের হাত কাঁপলো না? আকাশ ওর আম্মুর কাছে গিয়ে পেট থেকে ছুরিটা বের করতেই পেছন থেকে আওয়াজ এলো, খুন খুন।
আকাশ পেছনে তাকিয়ে দেখে পাশের বাসার আন্টি ছুরিটা আকাশের হাতে, যেটা দিয়ে ওর আম্মুকে মাত্রই খুন করা হয়েছে। ওনার চিৎকার শুনে আরও অনেক মানুষ জড়ো হয়ে গেল। এত সময় ওরা কত চিৎকার করলো, তখন কেউ এলো না, কিন্তু এনার কয়েকটা চিৎকারে মানুষ জড়ো হয়ে গেছে। আকাশের ইচ্ছা করছে ওই ছুরি নিজের ভিতরে চালিয়ে দিতে, তবে ওর মন বলছে অন্য কথা। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আকাশ ওর হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে আছে। ওই খুনিগুলোর উপর যেমন রাগ হচ্ছে, ঠিক ততটা ওর বাবার উপরে হচ্ছে। আজ ওর বাবার জন্য এদের দুজনকে হারিয়েছে ও। অনেক ঘৃণা জমেছে ওনার উপর। আকাশ বসে আছে পুলিশের গাড়ির মধ্যে, তবে ওর চোখে এক ফোঁটা অশ্রু দেখা নেই। ভিতরে শুধু আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। তখন রাত 10টা। আকাশের বাবা আকরাম খান পুলিশ স্টেশনে আসলো, কিন্তু সেদিকে আকাশের কোনো খেয়ালই নেই। একটা পুলিশ এসে ওর হাত ধরে নিয়ে গেল ওনার কাছে, কিন্তু তার দিকে তাকাতেও যেন আজ আকাশের ঘৃণা হচ্ছে। কি এমন দোষ করেছে উনি যার জন্য আকাশ আজ মা হারালো? উনি আকাশকে নিয়ে বাইরে চলে আসে। এক বুক কষ্ট নিয়ে আকরাম খান বলে, অভি, সরি মিস্টার আকরাম খান, আপনার ওই বাজে মুখে আমি আমার এই নামটা শুনতে চাই না। আজ আপনার জন্য আমি আমার মাকে হারালাম, নিজের কলিজার টুকরো বোনকে হারালাম। আজ আপনার জন্য আমি সর্বহারা হলাম। এর জন্য আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। বলেই আকাশ কান্না করে দিল। আকরাম খান আকাশের কাঁধে হাত রাখতে গেলে ও সেখান থেকে সরে আসে। আজ থেকে আপনি আমার কেউ না। খুব অহংকার আপনার নিজের ওপর, নিজের সম্পত্তির ওপর, কাজের ওপর, তাই না? কথা দিচ্ছি, একদিন আপনার সব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, কেড়ে নেব আপনার সব কিছু। বলে আকাশ আর সেখানে দাঁড়ালো না, পেছন দিকে প্রাণপণে ছুটতে শুরু করে। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে ওর। আকরাম খান ওকে ডাকতে থাকে, পেছন পেছন ছুটতে থাকে, তবে কিছু দূর আসতে আকাশ লুকিয়ে যায়। কিন্তু আকরাম খান এদিক ওদিক হন্যে হয়ে খুঁজতে খুঁজতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। গন্তব্য অজানা অন্ধকারে হাঁটছে আকাশ। হঠাৎ সামনে থেকে গোলাগুলির শব্দ শুনতে পায়। আড়ালে দাঁড়িয়ে দেখে একটা লোক মাটিতে পড়ে আছে আর নিজের জীবন ভিক্ষা চাইছে সামনে থাকার দুটো লোকের কাছে। এসব দেখে আকাশের কেমন জানি খারাপ লাগলো। তখনই ও ওর পায়ের কাছে কিছু একটা দেখতে পেল। নিচু হয়ে দেখে এটা একটা পিস্তল। আকাশ পিস্তলটা হাতে নিয়ে সামনে তাকাতেই দেখে ওই দুটো লোকের সামনে ওর মা বসে আছে। অনেকটা করুণভাবে বলছে তাকে ছেড়ে দিতে। আকাশ কিছু না ভেবে ওদের দিকে বন্দুক তাক করে গুলি করে দিল। আকাশ এসব বলতে বলতে জান্নাতের দিকে তাকায়, দেখে ও কান্না করে গাল লাল করে ফেলেছে। আকাশ ওর চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ওয়াদা করেছিলাম তোমাকে কখনো কান্না করতে দেব না, কিন্তু দেখো সেটাতেও আমি ব্যর্থ। জান্নাত আকাশের দিকে তাকায় আর মনে মনে বলে, আমি ভাবতাম আমার মতো কষ্ট বোধহয় দুনিয়াতে আর কেউ নেই, কিন্তু আমি ভুল ছিলাম। আসল কষ্ট যে কেমন হয় সেটা আজ জানলাম। আমার পাশে মামা ছিল, আপু ছিল, ওরা আমাকে সব সময় সাপোর্ট করতো, কিন্তু আপনার সাথে তো কেউ ছিল না। একা একটা ছেলে নিজের চোখে আপনজনকে চলে যেতে দেখেছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে। আকাশ জান্নাতকে ধরে দাঁড় করায় আর আলমারি থেকে কিছু একটা নিয়ে এসে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। পেছন থেকে একটা আংটি বের করে বলে, উইল ইউ ম্যারি মি মিস অনু? কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট দেব না। সুখ দুঃখ যাই আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। জান্নাত কি বলবে ভেবে পাচ্ছে না। মনের ভিতর অনেক কিছুই চলছে ওর। এখন ওর আকাশের সঙ্গে অনেক ভালো লাগে। যখন কাছে থাকে না তখন ওর কথা মনে পড়ে, কিছুই ভালো লাগে না। মিমকে এসব খুলে বলে ও বলেছিল এটার নামই নাকি ভালোবাসা। জান্নাত জানে না ও আকাশকে ভালোবাসে কিনা, তবে সারা জীবন ওর সাথেই কাটাতে চায়। জান্নাতকে এভাবে ভাবতে দেখে আকাশ বলে, উত্তরটা একটু জলদি দেবে, হাঁটুটা খুব ব্যথা করছে। জান্নাত মাথা নিচু করে লজ্জা লজ্জা মুখ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ এটা দেখে হেসে আংটিটা ওর হাতে পরিয়ে দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আকাশের এভাবে জড়িয়ে ধরাতে জান্নাতের আজ কেন যেন কোনো অস্বস্তি হচ্ছে না, বরং ভালোই লাগছে। সব কিছু যেন নতুন নতুন লাগছে। সকালে খুব ভোরে জান্নাতের ঘুম ভেঙে গেল। সে দেখলো যে সে আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, তাই তাড়াতাড়ি সে সরে আসলো।
উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। দেখলো আকাশের ঘুম ভেঙেছে, তাই সে তাড়াতাড়ি নিচে গেল চা করার জন্য। চা করে নিয়ে এসে দেখলো আকাশ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জান্নাত রুমে এসে বলে শব্দ করে উঠল। আকাশ পেছনের দিকে তাকিয়ে দেখলো জান্নাত একটা সাধারণ সালোয়ার কামিজ পরে আছে, তবে ওড়নাটা এমনভাবে মাজায় বাঁধা যেন ও এখানে আকাশের সাথে মারামারি করতে এসেছে। আকাশ তার কাছ থেকে চাটা নিয়ে এক চুমুক খেয়ে জান্নাতের কাছে এগিয়ে দিল। জান্নাত তো আবালের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। জান্নাত বলে, এটা তো আপনার চা, আমি কেন খাবো? আমারটা নিচে আছে, পরে গিয়ে খেয়ে নিব। আকাশ বলল, আজ না হয় এক চা দুজনে ভাগাভাগি করে খেলাম। জান্নাত আর কোনো কথা না বলে চায়ের কাপটা নিল আর এক চুমুক খেলো, আর সাথে সাথে আকাশ কাপটা ওর থেকে কেড়ে নিল। এখন যাও, নিজেরটা নিজে নিয়ে খাও। আকাশের এমন আচরণে জান্নাত একটু অবাক হয় আর সেখান থেকে চলে আসে। জান্নাত যেতেই আকাশ চায়ের কাপে সেখানেই চুমুক দেয় যেখান দিয়ে জান্নাত খেয়েছিল। সেদিন জাবির আকাশকে বলেছে, এক কাপে চা এক প্লেটে ভাত খেলে নাকি ভালোবাসা বাড়ে, গভীর হয়। আজ সেটার জন্যই আকাশ এমনটা করলো। জান্নাত কলেজের জন্য রেডি হচ্ছে। আকাশ চিৎকার করে ওকে ডেকে বলে, কই রে জান্নাত, দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি আসো। জান্নাত তাড়াতাড়ি করে নিচে নেমে এলো। তারপর দুজন মিলে চলে গেল কলেজে। কিন্তু কলেজে গিয়ে যেটা ঘটলো, জান্নাত আকাশকে বাই বলে গাড়ি থেকে নেমে কলেজের মধ্যে চলে গেল। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত দেখলো। জান্নাত কিছু দূর যেতেই মিমের সাথে দেখা হয়। জান্নাতকে দেখে ও ওকে জড়িয়ে ধরল। জান্নাতকে আজ নিজের থেকে হাসতে দেখে ও বলল, কি এত খুশি যে? কিছু হয়েছে নাকি? জান্নাত ওর হাতটা দেখালো। হাতে আংটি দেখে মিম বুঝতে পারে, দোস্ত কংগ্রাচুলেশনস। ট্রিট কখন দিবি? আমার ট্রিট চাই। বলে ও এক প্রকার লাফাতে থাকে। জান্নাত কিছু ভেবে বলল, আমার হাতে আংটিটা পরিয়ে দিয়েছে কে? ভাইয়া। কে আমাকে এখন কলেজে দিয়ে যায়? ভাইয়া, এসব কেন? আমি এখন কার বাড়িতে থাকি? মিম এবার রেগে বলে, ভাইয়ার কার সাথে আমার বিয়ে হচ্ছে? মিম এবার গাল ফুলিয়ে বলে, ভাইয়ার। তাহলে ট্রিট কে দেবে? ভাইয়া। না 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 না, এটা চিটিং, এটা চিটিং। সব কিছুই তুই বলছিস, আমি কিছুই বলিনি। দুই বান্ধবী তর্ক করছে। তখন তাদের কাছে আসলো মীরা, কলেজের নাম করা গুন্ডি মেয়ে। তার সাথে আরও কয়েকটা মেয়ে, ওর চেলাপেলা। মীরা মুখ ভেঙচিয়ে বলে, এই তোরা দেখ, বিজনেসম্যান শ্রাবণ মাহমুদের মস্তি করা জিনিস ওরফে তার সাথে রাত কাটানোর ব্যক্তি আমাদের সবার প্রিয় জান্নাত। জান্নাত কিছু বলতে গিয়েও থেমে গেল। মিম বলে, কি বলছো এসব তোমরা? ভুল তো কিছু বলিনি, তো বিনিময়ে কত টাকা দেয় সে জান্নাত? এটা বলে মীরা সহ ওর সঙ্গীরা হেসে উঠল। জান্নাত এটা সহ্য করতে পারছে না। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে ভাবছে, তারা তো ভুল কিছু বলছে না। আকাশ আর তার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যাতে তারা একসাথে থাকবে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আকাশ আর জান্নাতের ব্যাপারটা তো তেমন কেউই জানে না, তাহলে কলেজের এরা কি করে জানলো? জান্নাত মিমের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। অনেকেই অনেক বাজে মন্তব্য করছে জান্নাতকে নিয়ে, তার চরিত্র নিয়ে। একটু সামনে যেতে কয়েকটা ছেড়ে বলল, আরে বেবি, আমাদের দিকেও একটু তাকাও, আমরাও তো তার থেকে কম না। হ্যাঁ, হয়তো আমাদের অত টাকা নেই, তবুও তোমাকে সুখ দিয়ে ভরিয়ে দেব। জান্নাত এটা কিছুতেই সহ্য করতে পারছে না। এত অপমান সে কিভাবে সহ্য করবে? চোখের পানিও বাধা মানছে না। মিম এত বলেও কারোর মুখ বন্ধ করতে পারছে না। জান্নাত সহ্য করতে না পেরে দু হাত দিয়ে নিজের কান বন্ধ করে নিল এবং সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশ জান্নাতকে নিতে তার কলেজে এসেছে। অনেক সময় হয়ে গেছে জান্নাতের দেখা নেই। আরও কিছু সময় পর মিমকে একবার বের হতে দেখেও আর জিজ্ঞেস করে জান্নাত কোথায়। ও মুখ কালো করে বলল, ও তো অনেক আগে বের হয়ে গেছে। মিমের মুখের এমন অবস্থা দেখে আকাশ মিমকে বলল, কোনো সমস্যা? মিম মাথা নাড়িয়ে না বলে। আকাশের মাথায় কিছু ঢুকছে না। সে তো জান্নাতকে বলেছিল তাকে নিতে আসবে, তাহলে কেন সে চলে গেল? আকাশ তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে গেল। আকাশ বাড়িতে ঢুকেই জান্নাত জান্নাত বলে চিৎকার করতে থাকে। সেটা শুনে কাজের লোকেরা ছুটে চলে আসে। আকাশ রুমে গিয়ে দেখলো জান্নাত সেখানে নেই। পরে সে জান্নাতের পুরনো রুমে চলে গেল। সেখানেও জান্নাতকে পেল না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু জান্নাতকে কোথাও পেল না।
আকাশ যখন নিচে এসে কাজের লোকদের কাছে জিজ্ঞেস করলো, জান্নাত কোথায়? তারা বলে, ম্যাডাম তো আসেনি, উনি তো প্রতিদিন আপনার সাথেই আসে। আকাশ সোফায় বসে পড়ল। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কোথায় গেল ওর মায়াবতী? কিছু হয়ে যায়নি তো ওর? আচ্ছা, ওর মামার বাড়িতে যায়নি তো? কথাটা ভেবে সে বেরিয়ে পড়ল জান্নাতের মামার বাড়ির উদ্দেশ্যে। জান্নাত ফৌজিয়ার কোলে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু সে কোনো কথার উত্তরই দিচ্ছে না। তখন মিম আকাশকে সত্য কথাটা বলেনি। তার কারণ হচ্ছে জান্নাত মিমকে কসম দিয়েছিল যেন ও এটা আকাশকে না বলে। এদিকে আমেনা বেগম জান্নাতের পাশে এসে বসলো। জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোর মা, বল আমাদেরকে। আমেনা বেগমের মুখে এমন কথা শুনে জান্নাত অনেক অবাক হলো, আর অবাকের মতো করে তাকিয়ে রইল কিছুক্ষণ ওনার দিকে, কিন্তু চোখ সেসবের বাধা মানছে না। আমেনা বেগম বলে, মা দেখ, আমাকে ক্ষমা করে দে, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি তোর সাথে অনেক বেশি অন্যায় করেছি, জানি সেসব ক্ষমার যোগ্য না। তারপরেও পারলে আমার একটু মাফ করে দেওয়ার চেষ্টা করিস। এটুকু বলতে বলতে আমেনা বেগমের চোখ ভরে এলো। জান্নাত উঠে বসে বলে, মেয়েরা যতই দোষ করুক না কেন, সন্তানের কাছে সে কোনো সময় দোষী হয় না। আর আমি তোমার ওপর রেগে নেই যে ক্ষমা করব। আমেনা বেগম জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে বল আমাকে। জান্নাত মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। আকাশ কিছু বলেছে? জান্নাত মাথা নাড়িয়ে না বলে। তখন আরমান আহমেদ জান্নাতের পাশে বসতে বসতে বলে, তাহলে কাঁদছিস কেন? সবার একই প্রশ্ন, সে কেন কান্না করছে? জান্নাত কি করে বলবে কলেজের ওই কথাগুলো? তাই সে কিছু না বলে চোখের পানি ফেলছে। আকাশ এক প্রকার দৌড়ে আরমান আহমেদের বাড়িতে প্রবেশ করলো। ঢুকতেই জান্নাত জান্নাত বলে চিৎকার করতে থাকে। বাইরে আকাশের চিৎকার শুনে জান্নাতের চোখ আবার ভরে এলো। আরমান আহমেদ বাইরে আসে। ওনাকে দেখে আকাশ বলে, জান্নাত কি এখানে এসেছে? আরমান আহমেদ এই কথার উত্তর না দিয়ে বলে, তার আগে বলো কি করেছো তুমি জান্নাতের সাথে? আকাশ ওনার এমন কথা শুনে বুঝে গেল জান্নাত এই বাড়িতেই আছে। এবার ও একটু শান্ত হয়ে বলল, কি করব আমি? সকালে কলেজে নামিয়ে আমি অফিসে গেছি, পরে নিতে এসে শুনি ও আগেই চলে এসেছে। বাড়িতে গিয়ে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, পরে এখানে আসলাম। এটা শুনে গম্ভীর সুরে আরমান আহমেদ বলল, তাহলে ও কান্না কেন করছে? এটা শুনতে আকাশ অবাক হয়, উত্তেজিত হয়ে বলে, কি বললেন? জান্নাত কান্না করছে? মানে কোথায় আছে ও এখন? আকাশ আরমান আহমেদের পেছনে পেছনে গেল। গিয়ে দেখে জান্নাত আমেনা বেগমকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। এটা দেখে আকাশের অনেক খারাপ লাগে। কান্না করে চোখ মুখের অবস্থা বাজে করে ফেলেছে। আকাশ তাড়াতাড়ি জান্নাতের কাছে গিয়ে বলে, জান্নাত কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? জান্নাত কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। জান্নাত যেদিকে তাকিয়ে আছে আকাশ সেখানে গিয়ে বলে, কি হয়েছে বলো আমাকে। আমি কি কিছু করেছি? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? জান্নাত প্লিজ চুপ থেকো না, বলো না আমাকে। জান্নাত কোনো কথা না বলে আবার মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকালো। জান্নাতের এমন আচরণে যে আকাশও কষ্ট পাচ্ছে সেটা জান্নাত একটু হলেও বুঝতে পারছে। কিন্তু জান্নাত কি বলবে? বললে তো আকাশ গিয়ে নিশ্চিত ওদের মেরেই ফেলবে। জান্নাত অস্পষ্টভাবে বলে, আমি একটু একা থাকতে চাই, প্লিজ একটু একা ছেড়ে দিন আমাকে। এটা শুনে আকাশ যেন চমকে ওঠে। অনেকটা করুণ চোখে জান্নাতের দিকে তাকায়। আকাশ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সত্যি কি জান্নাত মাত্রই ওকে চলে যেতে বলল? জান্নাত মনে মনে বলে, ওনার তো কোনো দোষ নেই, উনি তো কখনোই আমার সাথে খারাপ কিছু করেনি, তাহলে কেন আমি শুধু শুধু ওনাকে কষ্ট দিচ্ছি? ভুল কিছু করছি না তো আমি? কিন্তু কলেজে ওরাও তো ভুল কিছু বলেনি। আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যাতে আমরা একসাথে এক বাড়িতে থাকবো। কি করব আমি আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, দয়া করো। আকাশ জান্নাতের সামনে বসে আছে, কিন্তু জান্নাত ওর দিকে একবারের জন্য তাকাচ্ছে না। এতে আকাশের মনে হচ্ছে যে কেউ তার বুকের উপর 147-এর সাইলেন্সার লাগিয়ে একটানা গুলি করে যাচ্ছে, যাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার হৃদয়টা। আরমান আহমেদ আকাশকে ধরে তুলল। তুমি আসো আমার সাথে। আরমান আহমেদ আকাশকে ধরে নিয়ে যাচ্ছে বাইরের দিকে, কিন্তু আকাশের নজর পেছনে জান্নাতের উপর। আকাশকে নিয়ে তিনি বাইরে চলে গেলেন। আকাশ সেখান থেকে বাইরে যেতে জান্নাত ডুকরে কেঁদে উঠল। নিজেকে অনেক কষ্টে থামিয়ে রেখেছিল ও আকাশের সামনে। আমিনা বেগম চেষ্টা করছে জান্নাতকে থামাতে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তখন ফৌজিয়া বলে, ওই যে দেখো, আকাশ আবার এদিকে আসছে।
আকাশের কথা শুনতে জান্নাত তাড়াতাড়ি ওর কান্না থামিয়ে দরজার দিকে দেখতে লাগলো, কিন্তু কোথায় না পেয়ে অনেকটা কষ্ট নিয়ে ফৌজিয়ার দিকে তাকালো। দেখ জান্নাত, তুই আমার বোন, তোর খারাপ হোক এটা আমি কখনোই চাইবো না, কিন্তু তুই আজ এমন কাউকে কষ্ট দিয়েছিস যে তোকে ভালোবাসে। তুই কান্না করছিস দেখে সে আজ কতটা ছটফট করছিল সেটা আমরা দেখেছি। কি কারণে তুই এমনটা করছিস আমি জানি না, তবে এমন কিছু করিস না যাতে পরে তোকেই কষ্ট পেতে হয়। জান্নাত কিছু বলছে না, চোখে পানি নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি দেখেছি রে, ওর চোখে তোর জন্য ভালোবাসা, সম্মান, কষ্ট সব কিছুই ছিল। তাই বলছি, যা করিস একটু ভেবে করিস। জান্নাত কিছুই বলছে না, শুধু শুনছে, কারণ সেও তো ওই ব্যক্তিটাকে ভালোবাসে। কিন্তু সবাই যেটা বলল সেটা কিভাবে মেনে নেবে জান্নাত? তাদের তো বিয়ে হয়নি, তাহলে কিভাবে তারা একসাথে থাকবে? আকাশ দাঁড়িয়ে আছে। আরমান আহমেদ বলে, দেখ বাবা, ও এখনো বাচ্চা মানুষ, ঠিক ওর কি হয়েছে সেটাও বলছে না। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আকাশ কিছু বলছে না, কিছু একটা ভাবছে সে। হঠাৎ বলে, খেয়াল রাখবেন জান্নাতের। এটা বলে আকাশ সেখান থেকে চলে গেল। কাউকে মন থেকে ভালোবাসা মানুষকে কতটা কষ্ট দেয় সেটা আজ আকাশ বুঝতে পারছে। ওর মাথায় জান্নাতের বলা কথাটা বারবার বাজছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে কিছু সময় পর পর মেঘেরা গর্জন করে উঠছে। বৃষ্টির মধ্যে বেঘোরে গাড়ি চালাচ্ছে আকাশ। হঠাৎই কোথা থেকে গাড়ির সামনে একটা লোক আসায় ও কষে ব্রেক চাপে, আর গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু রাস্তায় বৃষ্টির পানি থাকে, গাড়িটা ওর কন্ট্রোলের বাইরে চলে যায় আর পাশে থাকা গাছের সাথে গিয়ে জোরে ধাক্কা খায়। আকাশে যাই হোক না কেন, ওর চিন্তা লোকটার কিছু হয়নি তো। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এলো। তার মাথা যেন ঘোরাচ্ছে, চারপাশে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। গাড়িটা গাছের সাথে বাড়ি খাওয়াতে মাথা অনেকটা আঘাত পেয়েছে, সেখান থেকে অনেক রক্ত বের হয়েছে। কিছুটা দূরে সেই লোকটাকে অক্ষত অবস্থাতে দেখেও বলে, আপনি ঠিক আছেন তো? কোথাও চোট লাগেনি তো আপনার? লোকটা উত্তরে কি বলল সেটা আকাশে কান পর্যন্ত এলো না। তার আগে সামনে সব কিছু কেমন অন্ধকার হয়ে আসলো। জান্নাত শুয়ে আছে। কিছুক্ষণ আগে থেকে ওর মনটা কেমন ছটফট করছে, কিছুতে যেন এই অস্বস্তিটা কমছে না। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তবুও তার মনের ব্যথা কমছে না, বরং বেড়েই চলেছে। মনে হচ্ছে সে তার আপন কিছু হারিয়ে ফেলছে। খুব অসহায় মনে হচ্ছে নিজেকে। বুকের বাঁ পাশে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে, তবে যেন কিছুতেই কাজ হচ্ছে না। রুম থেকে বাইরে আসে, দেখে আমিনা বেগম খাবারের টেবিলের ওখানে নিচ থেকে কাজ পরিষ্কার করছে। কি হয়েছে মামি? আরে জান্নাত, তুই এখানে? আরে আর বলিস না, হাত থেকে কাজের জগটা পড়ে ভেঙে গেল, হয়তো কোনো বিপদ আসছে। মামির কথা শুনতে জান্নাতের চোখে আকাশের ছবিটা ভেসে ওঠে। এবার ওর ভিতরের অস্থিরতা আরও বহুগুণে বেড়ে গেল। আবির চৌধুরী বসে দাবা খেলছে কমিশনারের সাথে। শর্ত, যে হারবে তাকে মরতে হবে। কমিশনার ঘেমে একাকার হয়ে গেছে। এটা দেখে আবির চৌধুরী বলে, এত তাড়াতাড়ি হার মেনে নিলেন? এই যে চেক। কমিশনার আবিরের পায়ে পড়ে যায় আর বলে, দেখুন, আপনি যা বলছেন আমি তো সবই করেছি, তাহলে আমাকে কেন মারবেন? তুই তো সালা গভীর জলের মাছ, গাছেরও খাবি তলারও কুড়াবি, এমনটা তো হবে না। আমার খেয়ে আমার পরে তুই ওই আকাশের পক্ষ নিবি, এটা তো আমি হতে দেব না। এটুকু বলে গুলি চালালো আবির চৌধুরী। যা, লাশটাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আয়। হাতের মধ্যে পিস্তল ঘোরাতে ঘোরাতে বলে, তোর বিয়ে করার খুব শখ হইছে তাই না? সেটাও আবার আমার মেয়েকে। দরকার হলে নিজের মেয়েকে মারব, তবুও তোকে শান্তি মতন থাকতে দেব না। আকাশের অ্যাক্সিডেন্ট এমন জায়গায় হয়েছে সেখানে আশেপাশে হসপিটাল তো দূর, একটা ছোট ক্লিনিকও নেই। নিজের সন্তানকে নিয়ে যত তাড়াতাড়ি পারে পাশের একটা হসপিটালে পৌঁছায় আকরাম খান। তখন আকাশের সামনে একটা বৃদ্ধ ফেরিওয়ালা এসে পড়ে, আর আকরাম খান বৃষ্টির জন্য রাস্তার ওপাশে এক দোকানের ভিতরে দাঁড়িয়েছিল। এত বৃষ্টির মধ্যেও নিজের ছেলের গাড়িটা চিনতে একটু কষ্ট হয়নি ওরা। তবে যখন দেখলো রাস্তায় বৃদ্ধটাকে বাঁচানোর জন্য নিজে অ্যাক্সিডেন্ট করেছে, তখন বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে গেল সন্তানের দিকে। অভি অভি বলে কয়েকবার ডাক দিল, কিন্তু আকাশ সে ডাকে সাড়া দিল না। আকরাম খানের কথা আকাশ শুনতে না পেলেও আকাশের বলা একটা কথা ওনার কানে এলো। ও অনেক কষ্ট নিয়ে মা বলে ওঠে। পিতা হয়ে সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারছে না আকরাম খান। রাত 8টা। জান্নাত হসপিটালের বারান্দায় পাগলের মতো কান্না করছে। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আরোহী ফৌজিয়া জান্নাতের পাশে বসে ওকে বোঝাচ্ছে।
জাবির আশিক যেন নিস্তব্ধ হয়ে গেছে আজ। ডাক্তার বলেছে আনতে অনেক দেরি হয়েছে, বাঁচার সম্ভাবনা 20%, তাই ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জান্নাত বারবার আকাশের সাথে এমনটা হওয়ার জন্য নিজেকে দায়ী করছে, সব ওর জন্য হয়েছে। জান্নাত কাউকে কিছু না বলে নামাজের ঘরে চলে গেল। আকরাম খান পাথরের মতো হয়ে গেছে। এর মধ্যে ডাক্তারদের 2-3 বার হুমকি দিয়েছে সে। নরম মানুষটা আজ সন্তানের জন্য শক্ত হয়ে গেছে। জাবির আশিক দুজন মিলে সবার খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু নিজেদেরকে শান্ত করতে পারছে না আজ। জাবির ও আশিক নিজেদের দোষারোপ করছে, বলছে কেন আকাশের জায়গায় তারা থাকলো না, আর কেনই বা ওকে একা ছাড়লো। প্রতিদিন তো সাথে বডিগার্ড থাকে, আজকে কেন নিল না। বন্ধুর এমন অবস্থা দেখে তারা নিজেরা শান্ত হতে পারছে না। সকালে ফৌজিয়ার ডাকে জান্নাতের ঘুম ভাঙে। জান্নাত হসপিটালে নামাজের ঘরে বসে বসে সারা রাত আল্লাহকে ডাকছিল, আকাশের জীবন ভিক্ষা চাইছিল। ফজরের নামাজ পড়ার পরে চোখ দুটো লেগে আসে তার। চোখ খুলে দেখে চারপাশ আলোকিত, মানে অনেক বেলা হয়েছে। ফৌজিয়াকে দেখে আবার জান্নাতের চোখে পানি চলে এলো। আপু, সব দোষ আমার। কেন আমি ওনাকে অমনভাবে চলে যেতে বললাম? যদি তখন না যেত তাহলে আলো, তুমি ওনাকে বাঁচিয়ে দাও, ওর জায়গায় আমাকে নিয়ে নাও। এমনটা বলে চিৎকার করে কান্না করতে থাকে। ফৌজিয়া এসে জান্নাতকে জড়িয়ে ধরে আর বলে, যার জন্য আমার এই বোনটা এত দোয়া করলো, সে কি করে আমার এই ছোট্ট বোনকে ছেড়ে চলে যাবে? জান্নাত ফৌজিয়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার বোনটার ডাক আল্লাহ শুনেছে। আকাশ এখন অনেকটা সুস্থ আর খুব জলদি ভালোও হয়ে যাবে। এই কথা শুনে জান্নাতের চোখে মুখে খুশির আভা ভেসে উঠল। জান্নাত ছুটে চলে গেছে আকাশের ঠিক হওয়ার কথা শুনে। আকাশকে বেডে শুইয়ে রাখা হয়েছে, স্যালাইন চলছে। দেখে জান্নাতের মনের উপর থেকে এক পাহাড় পরিমাণ বোঝা সরে গেল। দুপুরের দিকে আকাশের জ্ঞান ফিরল। আকাশ দেখে জান্নাত তার হাত ধরে তার সামনে বসে আছে, চোখ দুটো ফুলে আছে, পুরো মুখটাই ফুলে গেছে, হয়তো অনেক কান্না করার জন্য। আকাশ জান্নাতের হাত শক্ত করে ধরল। জান্নাত এটা দেখে সবাইকে ডাকলো। আকাশ অনেক অবাক হয় আকরাম খানকে এখানে দেখে। উনি এখানে কেন, আর ও নিজেই বা এখন কোথায়? চারিপাশে দেখে বুঝলো সে হসপিটালে আছে। সবাইকে দেখে আকাশ জান্নাতের হাতটা ছেড়ে দিল। আরোহী বলে, ভাই তুই ঠিক আছিস তো? এখন কেমন লাগছে? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন আকরাম খান বলে, অভি। আকাশ ওনার কথা শুনে অন্যদিকে তাকিয়ে রইল। উনি আবার বলে, অভি, তুই কি আমার কথাটা কোনো দিনও শুনবি না? আকাশ কোনো কথা বলছে না। একে একে সবাই আকাশকে অনুরোধ করছে যেন ও শোনে ওর বাবা ওকে কী বলতে চায়। অবশ্য গতকাল রাতে সবাইকে সব ঘটনাটা খুলে বলেছে আকরাম খান। আশিক আর জাবির বলে, শুনে নে না ভাই। হ্যাঁ ভাই, একটু শোন, শুনলে তোর আর কান পচে যাবে না। আকাশ কিছুই বলে না। আকরাম খান এবার বলতে শুরু করে, তুই কি জানিস সেই দিন ওই লোকেরা কারা ছিল? জ্যাক, মানে আবির আর ওর লোকেরা। আমার সব সম্পত্তি তোর মায়ের নামে করে দিয়েছিলাম অনেক আগেই। ওরা আমাকে অনেকবার হুমকি দিয়েছিল যেন আমার সব কিছু তাদের নামে করে দিই, কিন্তু আমি কি করে দিতাম বল? আমি এই ঘটনা পুলিশকেও জানিয়েছিলাম। তোর মাও এইসব জানতো। ওই আমাকে সাহস দিয়েছিল তাদের বিরুদ্ধে লড়ার। সেদিন ওরা শুধু তোদের নয়, আমাকেও মারার চেষ্টা করেছিল। তারা আমাকে ট্র্যাক দিয়ে চাপা দিতে চেয়েছিল। তুই হয়তো ওই রাতে খেয়াল করিসনি, আমার শরীরে রক্ত আর জামাও ছেঁড়া ছিল। আরে তুই তো মাকে আর বোনকে হারিয়েছিস, কিন্তু ওরা কি শুধু তোর আপনজন ছিল? আমার কেউ ছিল না বুঝি? ব্যাস এটুকু বলে আকরাম খান রুম থেকে বের হয়ে যাচ্ছিল। আকাশ সেদিন রাতের কথা ভাবতে মনে পড়ল, সত্যি সেদিন ওর বাবার শরীরে রক্ত লাগানো ছিল, জামার অনেক জায়গায় ছেঁড়া ছিল। তাহলে কি? আকরাম খান চলে যাচ্ছে, দরজার কাছ পর্যন্ত চলে এসেছে। ওনার চোখ পানিতে ভরে এলো। এটা খুব কষ্টের যে সে তার ছেলেকে বোঝাতে পারল না। তখনই আকাশ পেছন থেকে ডেকে ওঠে বাবা বলে। আকরাম খান অবাক হয়ে যায়, কারণ এটা তো আকাশের গলা। সে পিছনে তাকিয়ে দেখে আকাশ ওনার দিকেই তাকিয়ে আছে। আকাশ বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না বুঝে কষ্ট দেওয়ার জন্য। আমি তো ওই দিনটার জন্য তোমাকেই দোষী মনে করতাম, কিন্তু তুমি তো আমাকে ক্ষমা করে দিও বাবা। আকরাম খান আকাশের কাছে গিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে আর বলে, আমি তো সেই কবেই সব ভুলে গিয়েছি রে, কোনো কিছুই আমি মনে রাখিনি। তখন রেনু বেগম বলে, তোমাদের মিল হয়ে গেল, তাহলে আমার কি হবে? আমি কি আর আমার ছেলেকে পাবো না?
এটা শুনে আকাশ ওনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। সবাইকে এক হতে দেখে জান্নাত অনেক খুশি, তবে তার মাথায় একটাই চিন্তা, এনারা যে ড্রাগন বা আবিরকে নিয়ে কথা বলছে সেই কি ওর বাবা? আকাশ এখন সুস্থ আছে। জান্নাত সবসময় আকাশের খেয়াল রেখেছে। আকাশের সুস্থতার কথা শুনে আবির চৌধুরী প্রচুর রেগে আছে। সে তার লোকদের ডেকে কিছু বলল। আকাশকে আজ রিলিজ দেওয়া হবে, কিন্তু সবাইকে দেখছে, কিন্তু জান্নাতকে কোথাও দেখছে না। আশিক, জান্নাত কই রে? ওকে দেখছি না। আশিক বলে, আছে হয়তো আশেপাশে। মেয়েটা তোর জন্য এসে অনেক খাটনাখাটনি করেছি। তুই সত্যি অনেক ভাগ্যবান রে। অনেক সময় পেরিয়ে গেছে কিন্তু জান্নাতের দেখা নেই। ওর মামা মামিও জানে না সে কোথায়। সবাই যখন ওকে খুঁজতে ব্যস্ত তখন আকাশের ফোনটা বেজে ওঠে। সেটা রিসিভ করতে আকাশের মাথা গরম হয়ে গেল আর রেগে মেগে বলে উঠল, আমি আসছি। আকাশ দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। এটা জাবির আর আশিকের চোখ এড়ালো না। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশকে তখন আবির চৌধুরী ফোন করেছিল। ফোন করে বলেছে সে নাকি জান্নাতকে কিডন্যাপ করেছে। এটা শুনে আকাশ তো রেগে আগুন। আকাশ একটা পোড়া বাড়ির সামনে এসে থামল। বেশ কয়েকজন লোক বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ওদের দিকে এগিয়ে যায় আর মারতে শুরু করে। আকাশ সামনে যাকে পাচ্ছে তাকেই মারছে, যেন আজ সে ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে। কিন্তু হঠাৎ ও এমন কিছু দেখে যেটা ওকে শান্ত করে দেয়। আবির চৌধুরী জান্নাতের মাথায় পিস্তল ধরে রেখেছে। এবার আবির চৌধুরীর লোকেরা আকাশকে মারতে শুরু করলো, কিন্তু মেরে ওকে ঠিক দমন করতে পারছে না। আকাশের সমস্ত শরীর রক্তে ভেসে যাচ্ছে। আকাশ বলে, তোকে একটা পরামর্শ দিই, আমাকে মেরে ফেল, নাহলে আমি তোকে মেরে ফেলবো। আবির জান্নাতকে ছেড়ে দিল। জান্নাত মাটিতে ঢলে পড়ল। আবির হেসে উঠে বলে, যে নিজে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে সে অন্যকে মৃত্যুর ভয় দেখাবে? বাহ, ভালোই লাগলো। বলতেই হবে আমার না হওয়া জামাইটা অনেক সাহসী। জামাই? তাহলে তুই নিজেকে ওর বাবা বলে স্বীকার করলি। তবে তুই যে বাবা নামের কলঙ্ক, বাবা হয়ে নিজের মেয়েকে কিডন্যাপ করলি। আবির চৌধুরী আকাশের দিকে এগোতে এগোতে বলে, এই আবির চৌধুরী নিজের সুবিধার জন্য সব কিছু করতে পারে, যেমনটা আমি ওর মেয়ের সাথে করেছিলাম। পেছনে মাটিতে শুয়ে থাকা জান্নাতের দিকে ইশারা করে কথাটা বলে। কি করেছিলি তুই ওনার সাথে? বাহ, ওর মাকে আপনি আর আমাকে তুই, বাহ জামাই বাহ। আবির আকাশের কপালে বন্দুক লাগিয়ে বলে, আচ্ছা, যেতে যেতে শুনেই যা, জান্নাতের মাকে আমি নিজের হাতে খুন করেছি, আর এখন তোকেও আমিই মারবো। ঠিক তখনই আকাশ নিজের চোখ বন্ধ করে নেয়। একটু পরে চোখ মেলতে দেখে আবিরের নিথর বডিটা ওর সামনে পড়ে আছে, আর সামনে জান্নাতের হাতে পিস্তল, এদিকেই তাক করা। ওর হাত সহ সমস্ত শরীর কাঁপছে। আকাশ অনেক কষ্টে উঠে জান্নাতের কাছে চলে যায়। ওর হাত থেকে পিস্তলটা নিতে ও ভয়ে ভয়ে আকাশের দিকে তাকায় আর কান্না করে ওকে জড়িয়ে ধরে। তখনই সেখানে জাবির আর আশিক চলে আসে আর বেঁচে থাকা ড্রাগনের লোকদের আটক করে ফেলে। 7 বছর পরে আকাশ অফিসে মিটিংয়ে আছে। তখন জান্নাত ওকে ফোন করে, আর আকাশ সেটা রিসিভ করতে ফোনের এপাশ থেকে জান্নাত রেগে চিৎকার করতে থাকে, তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? প্রত্যেকটা দিন বিচার করো, ভালো লাগে না। কেন? আজকে আবার কি করেছে আমার মামুনিটা? কি করবে, পড়া পারেনি তাই স্যার ওকে বকেছিল। সেটার প্রতিশোধ ঢিল মেরে স্যারের কপাল ফাটিয়ে দিয়েছে। এটা তো খুবই খারাপ। কোথায় আছে সে এখন? তখনই একটা মেয়ে এসে জান্নাতের থেকে ফোনটা কেড়ে নিল। নাম আয়াত, বয়স প্রায় 6 বছর। আয়াত বলে, আব্বু, তোমাকে কতবার বলবো, এই আম্মুটা আমার একদম পছন্দ না। তাড়াতাড়ি নতুন একটা আম্মু নিয়ে আসো আমার জন্য। এটা খালি আমাকে বকে। তবে রে, কি বললি তুই? বলে জান্নাত ওকে তাড়া করে। আকাশ হাসছে, সাথে ওর সামনে বসে থাকা লোকগুলো। এভাবেই ভালোবাসা, হাসি, মিষ্টি, ঝগড়া করে এদের দিন কেটে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।